শেষমেশ মিতুর দিকে তাকালাম, কিন্তু ওকে দেখে বোঝা যাচ্ছে ও কতটা খুশি হয়েছে। দিন নাই রাত নাই এত পরিশ্রম করে এই বাসাটা কিনেছি, আজকে নিজের আপনজনের বেইমানির কারণে এই বাসাটা অন্য কারোর নামে লিখে দিতে হবে। কপাল খারাপ আমার। এর মাঝে উকিল এসে একটা কাগজ সামনে ধরে বলল, এখানে একটা সাইন করেন। দরজায় তাকে দেখি দরজার কাছে একজন পুলিশ দাঁড়িয়ে আছে, যেন আমরা কেউ বাইরে যেতে না পারি। ভাবছিলাম এখান থেকে দৌড়ে পালিয়ে চলে যাব, কিন্তু সেই পথটাও বন্ধ। বিশেষ করে এখানে আমার জন্য আঙ্কেল আন্টি অপমানিত হচ্ছে। তাই কোনো কিছু না ভেবে কাঁপা কাঁপা হাতে কলমটা নিলাম। কলমটা নেওয়ার সাথে সাথে চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো। এতদিনের পরিশ্রম একটা সাইনের কারণে সব শেষ। পেটের উপর চুমু দিলে কি বাচ্চা হয়ে যায় মামা? আরে বোকা মেয়ে, পেটের উপর চুমু দিলে বাচ্চা হয় তোমাকে কে বলেছে? বলতে হবে না, আমি জানি পেটের উপর চুমু দিলে বাচ্চা হয়ে যায়। মামনি, তুমি এখনো অনেক ছোট, এসব বিষয় তুমি বুঝবে না কেমন? আর তোমাকে কেউ কেউ বলছে যে পেটের উপর চুমু দিলে বাচ্চা হয়ে যায়? বলতে হবে কেন মামা, আমি তো জানি, আমার সেদিন নিজ চোখে দেখেছি। আমি মুচকে একটা হাসি দিয়ে মায়ের কপালে একটা চুমু দিলাম। মায়ের ছোট ছোট হাত দিয়ে আমার দাড়িগুলো টেনে বলল, জানেন মামা, বলো। আমি সেদিন দেখলাম রিপাত ভাইয়া মামির পেটের উপর চুমু দিয়ে বলছে, এই পেটে আমাদের সন্তান, আমি এই বাচ্চার বাবা। আর বললো আমাদের মনে হয় মেয়ে সন্তান হবে। বলতেই পারে, ওর বউয়ের হয়তো তোমার মতো একটা বাবু হবে। আর তুমি ওদের বাসায় কবে গেলে? ঠাস করে মাহি আমার গালে আস্তে করে চড় দিয়ে বলল, আরে গাধা, এটা তো হলো তোমার বউ, মানে আমার মামি। রিপাত ভাইয়া তোমার বউয়ের পেটে চুমু দিয়ে বলছিল এটা আমাদের সন্তান। মাহির কথা শুনে আমার চোখ কপালে উঠে গেল। কি বলছে এই মেয়ে? আরে না, আমিও আবার এসব চিন্তা করছি। ও হয়তো পিচ্ছি মেয়ে, আর রিফাত হয়তো আমাদের বাসায় কোনো কাজের জন্য আসছিল। রিফাত হলো আমার বেস্ট ফ্রেন্ড, আর ও আমাদের বাসায় প্রায়ই আসে। এতে ঘাবড়ানোর কি আছে? মাহির কপালে হাত দিয়ে বললাম, মামনি, রিফাত তো আমার বেস্ট ফ্রেন্ড হয়। তো তোমার মামির কাছে কোনো দরকার আসছিল হয়তো, তুমি হয়তো ভুল কিছু দেখেছো। আরে মামা, আপনি কি সব বলছেন? আমি ভুল দেখছি মানে? আপনি যখন অফিসে থাকেন তখন রিপাত ভাইয়া আপনার বাসায় আসে, আমি তো প্রায় সময়ই দেখি। আর সেদিন রিপাত ভাইয়াকে মামির পেটে চুমু খেতে আমি দেখেছি। আর মামি তখন আমাকে দেখতে পায়, তখন আমাকে ডেকে নিয়ে বলে, তুমি কি দেখছো বলো তো? তখন আমি বলেছি, রিপাত ভাইয়া আপনার পেটে চুমু খেলো কেন? আর আপনার পেটের ভিতরে কি বাচ্চা আছে মামি? তখন মামি বলল, তোমার মামার যেমন আমার উপর অধিকার আছে, তোমার রিফাত ভাইয়েরও আমার উপর তেমন অধিকার আছে। আর তোমার রিফাত ভাই তোমার মামার বেস্ট ফ্রেন্ড না, এজন্য আমার উপর ওর অধিকার আছে। আর আমরা তো খেলা করছিলাম, এটাকে চুমু খেলা বলে, বুঝলে? শেষে আমাকে চকলেট দিয়ে বলল আমি যেন এইসব কথা কাউকে না বলি। আসলে মামা, রিপাত ভাইয়া তো তোমার বেস্ট ফ্রেন্ড, সেই হিসাবে তো ঠিকই রিপাত ভাইয়ার মামির উপর অধিকার আছে, তাই না মামা? মাহির কথাগুলো এক নাগারে শুনলাম। পিচ্ছি একটা মেয়ে, এই তো বয়স মাত্র 8 কি 10 হবে, আমাদের পাশের বাসায় থাকে। ওর বড় বোনকে আমি পড়াই। কিন্তু আজকে মাহির কথা শুনে আমার বুকের এক কোণে চিনচিনে ব্যথা শুরু হয়ে গেল। নিষ্পাপ একটা মেয়ে, আর যাই বলুক ও কখনো মিথ্যা বলবে না। নিজ চোখে যা দেখছে তাই তো বলছে ও। আর মিতুর সাথে আমার 1 বছরের সম্পর্ক। ওর ভিতরে কখনো আমার জন্য ভালোবাসার কমতি ছিল না। এই 1 বছরে এতটা পরিমাণে ভালোবাসা ছিল আমার জন্য বলার বাইরে। আর আমিও চিন্তা করতাম একটা মেয়ে এতটা পরিমাণে কিভাবে ভালোবাসতে পারে। আর আজকে মা এইসব কি কথা বললো? আমার মাথা পুরো খারাপ হয়ে গেছে। আমার জানা মতে রিফাত এই কাজ করবে না, কারণ ওর বউ আছে। আর আমার বউকে বড় বোনের মতোই সম্মান করে। আর বিশেষ করে আমার বউ 3 মাসের প্রেগনেন্ট। আমার যে সন্তান হবে, এতে আমার পরিবার সহ আমি যে কতটা খুশি হয়েছি বলার বাইরে। শরীরটা এখন আমার তরতর করে কাঁপতে লাগলো। মনের ভিতরে যেন অজানা একটা ভয় ঢুকে গেল। মামা, মামা, ও মামা। মাহির কথায় হুঁশ আসলো আবার। মাহি বলো। বললেন না তো মামা, পেটে চুমু দিলে কি বাচ্চা হয় নাকি? সেসব পরে, আগে বলো, আমি অফিসে যাওয়ার কতক্ষণ পর তোমার রিফাত মামা আসে? এই তো মামা, কখনো কখনো 11টা হয়তো, আবার কখনো কখনো বিকেলে। কেন বলুন তো? না এমনি। শোনো, এসব কথা কাউকে কি বলছো? আরে না, আপনাকে শুধু বললাম। আচ্ছা চলেন, আপু কি জন্য ডাকছে আপনাকে? যাবো। এখন বলো, পড়া শেষ করছো তো তুমি? ও মামা, সব পড়া শেষ, এখন শুধু আপনার জন্য অপেক্ষা করছি। আচ্ছা, গিয়ে সমস্ত পড়া আবার রিভিশন দাও। আমি আসছি কেমন? আজকে বলবে রাতে পড়াবো না,
বাসায় আসছি যেহেতু, বিকালে তোমাদের দুই বোনকে পড়াবো। আচ্ছা মামা, আর চকলেট আনতে ভুলবেন না। চকলেট খেতে যে টাকা লাগে ভাগ্নি, সে টাকা কে দিবে আমাকে? মাহি চোখ বড় করে বলল। তোমার কত বড় সাহস আমার কাছে টাকা চাও? আমি তাড়াতাড়ি কান ধরে বললাম, সরি, আমার ভুল হয়ে গেছে। মনে থাকে যেন। এই বলে মাহি দরজা দিয়ে বের হয়ে গেল। জানলার কাছে গিয়ে বাইরে আনমনে তাকিয়ে আছি। আচ্ছা, মাহি যা বলছি তা যদি সত্যি হয়। 1 বছরের সম্পর্ক আমাদের। আমি জানি মিতু কতটা ভালো, ওর মতো ভালো কোনো মেয়েই হয় না। আর রিফাত এতটা খারাপ না, ও আমার বেস্ট ফ্রেন্ড। আমি জানি ও আমার বউকে কতটা সম্মান করে। মাহি যেহেতু বলছে এইসব কথা, একদিন দেখি না পরীক্ষা করে। আমাদের সংসার জীবনের সন্দেহ জিনিসটা কখনোই ছিল না, কিন্তু আজকে মাহি সব বলার পর বুকের ভেতরে অজানা একটা ভয় হচ্ছে। আমি আজকে বাসে আছি দেখে মিতু আমাকে রেখে বাজারে গেছে কি জানি আনতে। মেয়ে মানুষ, অনেক শখ থাকে না। টকটক আওয়াজে ধ্যান ভাঙলো, মনে হয় মিতু এসেছে। দরজা খুলে দেখি সত্যি মিতু এসেছে। এসে আমার বুকের মাঝে জড়িয়ে ধরে বলল। আর বাবুটা কি রাগ করেছে আমার সাথে? মিতুকে ছাড়িয়ে বললাম, এতটা দেরি হলো যে আসতে? আর বলে না, বাজার থেকে বের হতে অনেক দেরি হয়েছে। আর এই নাও, তোমার জন্য আইসক্রিম এনেছি। এমনি যেই গরম পড়েছে না। মিতুর হাত থেকে আইসক্রিম নিয়ে বিছানার উপর বসলাম। মিতু আমার পাশে বসে আমার মুখের উপর তাকিয়ে বলল। ওই বাবুর আব্বু, তোমার কি হয়েছে? আরে না, তেমন কিছু না, এমনি মন খারাপ। এটা শুনে মিতু কান্না সুরে বলল। যেই ভালোবাসার জন্য আমি সব কিছু ত্যাগ করে তোমার কাছে চলে আসছি, একদিনেও তোমার মন খারাপ হতে দেই নাই। আজকে কেন তোমার মন খারাপ? আমার চোখের দিকে তাকিয়ে বলো। হ্যাঁ, এটা সত্যি, আমরা পালিয়ে বিয়ে করছি। মিতু আমার জন্য ওর ফ্যামিলি ছেড়ে আমার কাছে চলে আসছে। এটাও সত্যি, ও আমার মন খারাপ কখনো হতে দেয় নাই। কিন্তু আজকে যে মাহি বলল, কিন্তু তাই বিশ্বাস হচ্ছে না এইসব কথা। ওই তোমার কি হয়েছে? হ্যাঁ, আমাকে বলো। তেমন কিছু না মিতু। আচ্ছা, ডাক্তারের কাছে গেছিলে? মিতু আমাকে জোর ধরে বলল। ডাক্তার বলেছে তোমার বেবি সব, আমি অনেক ভালো আছি। তাহলে তো ভালোই। আচ্ছা যাও, এখন এক কাজ করো, গিয়ে তাড়াতাড়ি রান্না করো। মাহিদের বাসায় যেতে হবে, ওদের আজকে একটু আগেই পড়াবো। বলছি না, এত কষ্ট করতে হবে না। আমাদের যা আছে এতেই আমাদের চলবে। এসব বিষয়ে পরে কথা বলবো কেমন? এখন তুমি গিয়ে রান্না বান্না তাড়াতাড়ি করো। মিতু আমার ঠোঁটে একটা চুমু দিয়ে বলল। তুমি অপেক্ষা করো, আমি সব কিছু তৈরি করছি। মিতু বিছানা ছেড়ে চলে গেল। শুয়ে শুয়ে চিন্তা করছি, মিতুকে দেখে তো আমার মনে হয় না। তোর ইচ্ছে একটা মেয়ের কথায় আমি এত চিন্তা করছি কেন? হয়তো কোনো ভুল দেখছে, হতেও পারে। 10 মিনিট শুয়ে থাকার পর আবার মায়ের কথা মনে পড়ে গেল। পিচ্ছেরা কখনো মিথ্যে কথা বলে না, আমি এটা খুব ভালো করেই জানি। মাইকে আমি পড়াই, ওর বিষয়ে তো সবচেয়ে বেশি আমি ভালো জানি। মিতু জানে আমি একবার শুয়ে থাকলে আর উঠে না। আজকে বিছানা ছেড়ে উঠে গেলাম, দেখি তো মিতু কিচেনে কি করে। খুব সাবধানে হেঁটে হেঁটে কিচেনের কাছে গেলাম, যেন শব্দ না হয়। অল্প অল্প করে আওয়াজ আসছে কিচেন থেকে। উকি দিয়ে দেখি মিতু কার সাথে যেন কথা বলছে ফোনে। কথাগুলো ছিল এমন। হ্যাঁ, আমাদের বেবি ভালো আছে, তোমার কোনো চিন্তা করতে হবে না। আর আজকে দিনটা আমাদের অনেক ভালো ছিল না? খুব এনজয় করলাম দুজনে মিলে। কালকে কিন্তু সময় মতো চলে আসবে, কেমন? অপেক্ষায় থাকবো। এগুলো শুনে মিতুর উপর আমার সন্দেহ আরও অনেক বেড়ে গেল। আমি ভাই এক মনের মানুষ, কারোর উপর বেশি রাগ করতে পারে না, সবসময় নিজের মতোই চলে, আর এত চিন্তা ভাবনা করি না কখনো। তবে আজকে যেন মিতুর বলা কথাগুলো মনে হচ্ছে মাহের বলা কথাগুলোর সাথে মিলে যাচ্ছে। তাহলে কি এই সন্তান আমার না? মিতু আমাকে ধোঁকা দিল? এসব চিন্তা করতে করতে মিতু চলে আসলো, আর আমাকে আবার বিছানার উপর শুয়ে থাকতে দেখে বলল। তুমি আসলেই অনেক আলসে। একবার বিছানার উপর শুয়ে থাকলে আর মন বলে না উঠতে। এখন তাড়াতাড়ি ওঠো, আমি টেবিলে খাবার দিচ্ছি। গিয়ে টেবিলে বসলাম। অন্যদিনের মতোই মিতু আমাকে খাইয়ে দিল। এটা প্রতিদিনের রুটিন, একবেলা হলেও ও আমাকে খাইয়ে দেবে। আজকে মনটা বেশি ভালো না, এজন্য চুপচাপ খেয়ে যে বের হয়ে যাব, তখন মিতু পেছন থেকে বলল। একদিন বাসায় আছো আর আজকে আমাকে নিয়ে একটু ঘুরতে যাবে তা না, আছে শুধু টাকা ইনকাম করার চিন্তা। ভালো লাগে না এসব আর। দরজা দিয়ে বের হতে হতে বললাম, তুমি তো এখন একাই ঘুরতে যেতে পারো, আমাকে আবার কি দরকার? বাসা থেকে বের হয়ে মায়েদের বাসায় যাচ্ছি। আসলে মিতু ঠিকই বলছে, আমি শুধু টাকা টাকা করি। আরে ভাই, তুই বুঝবি কি? টাকা ছাড়া এই পৃথিবীতে কেউ কাউকে মূল্য দেয় না, সবাই ফকিন্নি বলবে। তবে কি আমি মিতুকে সময় দিতে পারি নাই বলে এইসব করছে? হতেও পারে। দাঁড়া, আমি একটু সময় দে, আমি আস্তে আস্তে সব ঠিক করে নেব। যদি মায়ের কথা সত্যি হয় না, না মারবো না কাটবো, একেবারে জন্মের মতো ঠিক করে ফেলবো। কলিং বেল বাজতেই সেতু এসে দরজা খুললো। সেতু হলো মাহির বড় বোন, ও ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ে।
কি ব্যাপার লাদেন ভাইয়া, আজকে যে এত আগে? এই তোমরা আমাকে কি পেয়েছো? হ্যাঁ, তুমি রাখো ভাইয়া, মাই ডাকে মামা। ভেতর থেকে আন্টি বলে উঠলো, আমি তাহলে তোমাকে আঙ্কেল ডাকি নাকি? সাথে আঙ্কেলও বলে উঠলো। আমি তাহলে কি ডাকবো? আমি ভেতরে গিয়ে ওনাদের সামনে দাঁড়িয়ে বললাম, এই বাসার পুরো ফ্যামিলি পাগল হয়ে গেছে, এখন খুব ভালো করেই বুঝতে পারছি। আন্টি হাসি দিয়ে বলল, আমাদের সাথে তাহলে তুমি আরো বড় পাগল। আচ্ছা ভাই, আমি পাগল হয়েছি। এই সেতু, গিয়ে পড়া বের করো, আমি আসছি। আসলে ওদের পরিবারের সাথে আমি অনেক ফ্রি, কথাবার্তা শুনে হয়তো বুঝে গেছেন। সেতু যেতেই আন্টি আমার দিকে তাকিয়ে বলে উঠলো, দিনকাল কেমন যাচ্ছে বাবা? বেশি একটা ভালো না আন্টি। কেন বাবা, তোমার আবার কি হয়েছে? পরে একদিন বলবো, এখন গিয়ে ওদের পড়াই, নাহলে আবার দুই বোন মারামারি লেগে যাবে। আঙ্কেল হাসতে হাসতে বলল, তুমি পারো ওদের সামলাতে। আচ্ছা যাও, গিয়ে দেখ কি করে ওরা। আর যাবার আগে আমার সাথে একবার দেখা করে যাবে কেমন? আঙ্কেলের কথা শুনে একটু খুশি হলাম। মাসেও শেষ, মনে হয় টাকা দেবে। টাকা পেলে আমি সব ভুলে যাই। আরে টাকা, ও টাকা তোর জন্য কত কি করা। আজকে পড়াতে গিয়ে মন বলছে না। আমার বউয়ের রহস্য যেভাবে হোক না কেন, আমাকে সমাধান বের করতেই হবে। মাইকে কিছুক্ষণ পড়তেই বললো ওর মাথা ব্যথা করছে, এজন্য ছুটি দিয়ে দিয়েছি। হঠাৎ সেতু বলে উঠলো, ভাইয়া, আপনাকে একটা কথা বলার ছিল। সেতু বলো, কি বলতে চাও? আসলে কিভাবে যে বললে আবার রাগ করবেন না তো আপনি? আরে না, রাগ করবো কেন, আবার তোমার সাথে বলো। হ্যাঁ, কয়েকদিন ধরে একটা বিষয় খেয়াল করছি। রিফাত ভাইয়া আপনার বাসায় বেশি আসা যাওয়া করে। হয়তো ভেবেছিলাম ও আপনার বেস্ট ফ্রেন্ড, এর জন্য আপনার বাসায় যেতে পারে। কিন্তু ইদানিং একটু আসা যাওয়া বেশি। শুধু আমি না, অনেকেই কিভাবে যে বলি আপনাকে, শুধু আপনার বেস্ট ফ্রেন্ড বলে ওকে কেউ কিছু বলে না। আপনি আবার মন খারাপ করবেন না। আরে না না, মন খারাপ করার কি আছে? আচ্ছা সেতু, তুমি কি কিছু দেখেছো? কেন আসে রিফাত, আর কিসের জন্য? আপনি ছাড়া কখনো ও আপনার যাওয়ার সাহস হয় না। আপনি থাকলেই যান, নয়নও না। তবে আমার একটু রিফাত ভাইয়ের উপরে সন্দেহ লাগছে। আমি জানি আমার কথা শুনে আপনার মন খারাপ হতে পারে, কিন্তু ভাইয়া। সেতু থাক, আর বলতে হবে না, বিষয়টা আমি দেখছি। এখন এই অঙ্কগুলো করো, বিষয়টাকে আর সামনে এগোলাম না। আমার মাথা এখন পুরোপুরি খারাপ হয়ে গেছে। এত কিছু আমার বাসায় হয়ে যাচ্ছে, আমি নিজেও জানি না সব। হঠাৎ করে কেমন যেন একটা কষ্টের অনুভূতি হলো। মনে হচ্ছে যেন আমি আমার প্রিয়জনকে হারিয়ে ফেলছি। সবসময় আমি মাসের বেতন হাতে পেলে অনেক খুশি হতাম, কিন্তু আজকে হাতে এই প্রথম টাকা পাওয়ার পরেও মন খারাপ। জানি না কেন এরকম হলো, তবে আমার এর একটা সমাধান বের করতেই হবে। মৃত্যুর পেটের বাচ্চা যদি শুনি, আমার না আরও যদি পরকীয়ের সাথে জড়িত হয়ে যায়, বেশি কিছু করা যাবে না ওকে, কারণ ওর পেটে এখন 3 মাসের বাচ্চা আছে। মারধর করলে সমস্যা হবে, কিন্তু আমার কি কোনো দোষ ছিল? আমার সাথে এবার কেন বেইমানি করলো মিতু? রাতে কোনো রকম রুমে গিয়ে শুয়ে পড়লাম। মিতু আমার বুকের মাঝে মাথা দিয়ে প্রতিদিনের মতোই ঘুমিয়ে গেল। কি মায়াবী ওর চেহারা, একবার ওকে দেখলে আমার মন শান্ত হয়ে যায়। এমন একটা মেয়ে এসব করতেই পারে না, কিন্তু মাহি আর সেতুর বলা কথা তো আর মিথ্যা হতে পারে না। একজন না হয় মিথ্যা বললো, আরেকজন। বাসায় কিছু টাকা দিতে হবে, শুনছি আম্মু একটু অসুস্থ। জীবনটাই শেষ করে ফেলছি টাকার পিছনে ছুটে। এই ফ্ল্যাটটা কিনতে অনেক টাকা খরচ হয়েছে, খুব পরিশ্রম করছি জীবনে। যাদের জন্য এত কিছু করলাম, তারা যদি দিন সাথে বেইমানি করে, কেমন লাগবে তখন বলেন? এসব চিন্তা করতে করতে ঘুমিয়ে গেলাম। সকালে রেডি হয়ে অফিসে চলে যাব। এই মুহূর্তে মিতু এসে আমার কপালে একটা চুমু দিয়ে বলল, কোন মেয়ের দিকে চোখ তুলে তাকাবা না, চুপচাপ গিয়ে অফিস করে চলে আসবে কেমন? আমি তোমার অপেক্ষায় আছি। আজকে আর মিতুর দিকে বেশি একটা মায়া লাগলো না, সরাসরি বাসা থেকে বাইর হয়ে গেলাম। খুব চিন্তা করছি কিভাবে কি করা যায়। অফিসে গিয়ে শুনে আজকে নাকি নতুন বস আসবে। এ আর এমন কি, প্রতিদিনই বলে নতুন বস আসবে, কিন্তু তার আর আসার খবর থাকে না। বর্তমানে যেই এক বস আছে, মাসে একবার আসে কি না তা নিয়ে সন্দেহ। আরে আমি এ নিয়ে এত মাথা ঘামাই কেন? নিজের ডেস্কে বসতেই পাশ থেকে তাহমিনা ভাবি বলে উঠলো, কেমন আছেন ভাই? এই তো ভাবি, মোটামুটি ভালো আছে, আপনি? আমাদের খবর কি আর কেউ নেয় ভাই? আপনি তো থাকেন আপনার মতোই। এই মহিলা একটু গায়ে পড়ার স্বভাব আছে, তাই আর বেশি কথা বললাম না। এক মনে কাজ করতে করতে ঘড়িতে প্রায় 11টা বেজে গেল। এখন হয়তো রিপাদ আসার সময় হয়েছে। আজকে যে করেই হোক ওদের ধরতেই হবেই। সব কিছু গুছিয়ে উঠলাম। আগে ওয়াশরুম থেকে একটু ধোয়ার টেনে পরে একেবারে চলে যাব। ওয়াশরুমে ঢুকে সিগারেট জ্বালিয়ে খাওয়ার মজাই আলাদা। 10 মিনিট পর বাইরে হলাম, ভাবলাম আরেকবার দেখে আসি সব কিছু গুছিয়ে রাখছি কিনা। আবার গিয়ে আমার জায়গায় বসলাম।
কিন্তু পাশে তো তাহমিনা ভাবিকে দেখতে পারছে না। উনি আবার কই গেলেন? তোর যেখানে ইচ্ছা সেখানে যাক, তাতে আমার কি? চেয়ার ছেড়ে যেই উঠতে যাবো অমনি একটা পরীর মতো সুন্দরী মেয়ে এসে আমার সামনে দাঁড়ালো। ওর পরা নীল রঙের একটা শাড়ি, বিশেষ করে আমার নীল রং খুব পছন্দ। ঠোঁটের নিচের তিলটা বেশ আকর্ষণীয়। আরে বাবা, আমি কেন এই মেয়ের রূপের কথা বলছি? কার বউ কে জানে। আর এমনিতেই আমি মেয়েদের এত বেশি প্রশংসা করি না, তাও যদি একটু করি ওরা তো অল্পতেই একেবারে লাফ দিয়ে গাছে উঠে যাবে। তবে মেয়েটার শোল থেকে আলাদা একটা সুঘ্রাণ বের হচ্ছে। এই ধরনের ঘ্রাণ সাধারণত বড় লোকেরাই ব্যবহার করে, এটা আমার ধারণা। মেয়েটা আমার চোখের উপর হাত দিয়ে ইশারা করে বলল, এই যে মিস্টার, আমি আপনাকে ডাকছি না। আমি মেয়েটাকে কিছু বুঝতে না দিয়ে বললাম, জি আপু, কিছু বলবেন? আমি আপু বলতেই মেয়েটার চোখ বড় হয়ে গেছে। মনে হয় আমি ভুল কিছু বলে ফেলছি। আরে ভাই, তুই তো একটা মেয়ে, আপুই তো বলবো না, নাকি নানি বলে ডাকবো? আমি আবার বলে উঠলাম, এই যে আপু, কিছু বলবেন কি? মেয়েটা এবার একটু স্বাভাবিক অবস্থায় ফিরে এসে বলল, তুমি জানো আমি কে? আপনি কে সেটা আমার জেনে কি লাভ আছে? এখন বলুন এখানে কি জন্য আসছেন? আমার এমনিতে দেরি হয়ে যাচ্ছে। দেরি হয়ে যাচ্ছে মানে? বুঝলাম না। এবার আমি রাগে দাঁড়িয়ে বললাম, এই আপনি কে বলুন তো? এত কথা বলছেন কেন? মন মেজাজ এমনিতেই ভালো না, এখান থেকে জানতো, বিরক্ত করবেন না। মেয়েটা এবার আমার টেবিলের উপর ঝুঁকি দিয়ে বলল, আপনাদের অফিসে নতুন কেউ আসলে বুঝি এমন ব্যবহার করেন? দেখেন আপু, বিষয়টা এমন না, ইমার্জেন্সি একটা দরকার আছে আমার, তাই আমাকে যেতে হবে। ও, তা কার কাছ থেকে অনুমতি নিয়ে চলে যাচ্ছেন? এই মেয়ের বক বক শুনে মাথা আমার গরম হয়ে যাচ্ছে, তাই বিরক্ত হয়ে বললাম, আপনি এখান থেকে গেলেই আমি অনেক খুশি হতাম। আর যদি এখানে অন্য উদ্দেশ্যে আসেন, তাহলে ওই আমার মতো অনেক ছেলে আছে এই অফিসে, ওদের সাথে গিয়ে আড্ডা দিন। এর মাঝে তাহমিনা ভাবি এসে বলল, ম্যাম, আপনি এখানে? আমি অবাক হয়ে বললাম, ম্যাম মানে? মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, এখনই আপনি আমার অফিসের রুমে আসেন, আপনার খবর আছে আজকে। মেয়েটা যেতেই তাহমিনা ভাবি বলল, ভাই, আজকে মনে হয় তোমার চাকরি শেষ। আমি এই বিষয়টাকে বেশি একটা গুরুত্ব না দিয়ে তাহমিনা ভাবিকে বললাম, পড়াশোনা আছে যেহেতু, চেষ্টা করলেই চাকরি পাবো। এখানে চাকরি করতে হবে এমন কোনো কথা না। আর আমি জানতাম না যে উনি আমাদের অফিসের নতুন ম্যাম। যাই হোক, যা হয়েছে তো হয়ে গেছে, এখন গিয়ে দেখি কপালে কি আছে। ভাবছিলাম বাসায় চলে যাব, কিন্তু তার পারলাম না। যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়। কে জানতো উনি আজকে আসবেন। ভয়ে ভয়ে দরজা খুলে ভেতরে ঢুকলাম, দেখি ম্যাম চোখে চশমা লাগিয়ে ফোন টিপছে, হয়তো আমার অপেক্ষা করছিল। আমাকে দেখতে পেয়ে বলল, নবাব সাহেব, আসেন আসেন, আপনার জন্যই তো অপেক্ষা করে বসে আছি। আপনার নামটা যেন কি? জি ম্যাম, লাদেন। আরে ম্যাম কেন বলছেন আমাকে স্যার? আপনি এত বড় একটা কোম্পানিতে চাকরি করেন, আমাকে তো আপু বলে ডাকবেন, ওই আগের মতোই। মাথা নিচু করে বললাম, সরি বলছি তো ম্যাম, আমি জানতাম না এটা যে আপনি হবেন। ম্যাম টেবিলের ওপর জোরে হাত দিয়ে আঘাত করে বলল, অফিসে আসেন কি মজা করার জন্য? যখন ইচ্ছে হয় চলে যাবেন। এটা কি আপনার বাবার অফিস? আমি কোনো কথা বললাম না, চুপচাপ দাঁড়িয়ে আছি। এক বউয়ের চিন্তায় বাঁচে না, এর মাঝে আরেক বিপদ এসে হাজির। ভালো লাগে না আর এসব। ম্যাম আবার বলে উঠলো, আজকে থেকে আপনার চাকরি নাই, এখন অন্য জায়গায় গিয়ে চাকরি দেখতে পারেন। এরকম মানুষ আমার কোম্পানিতে আমি রাখবো না। না জানি কাজ না করে কতদিন বসে বসে বেতন নিয়েছে। এটা শুনে মেজাজ আমার হট হয়ে গেল। গলা থেকে টাইটা সরিয়ে বললাম, তোর বাপের চাকরি তুই কর শালি, এই চাকরি তোরে আমি দিয়ে গেলাম। এছাড়া আর কি বলবো বলেন? এমনি টেনশনে বাঁচি না, এর মাঝে আবার বলে চাকরি নাই। মাথাটা পুরোপুরি গরম হয়ে গেছে আজকে। এগুলো বলে দরজা দিয়ে যেই বের হব, পিছন থেকে ম্যাম বললেন, দাঁড়ান। আমি পেছনে তাকে বললাম, আসলে আমি সরি ম্যাম, আপনার সাথে এইভাবে কথা বলার জন্য। বাসা থেকে ঝগড়া করে আসছি তো, এই জন্য। আর সমস্যা নেই, চাকরি থেকে বের করতে হবে না, আমি নিজেই চলে যাচ্ছি। আসলেই ওনাকে বকা আমার ঠিক হয় নাই। কার রাগ যে কার উপর মিটিয়ে দিলাম। যত হোক, উনি আমার অফিসের বস। এর মাঝেই ম্যাম বলে উঠলো, আমি তোরে এজন্য ডাকি নাই বেয়াদব। তোদের মতো ফালতু ছেলেকে কে যে এসব অফিসের চাকরি দেয় বুঝি না। আরেকবার যদি এই অফিসের আশেপাশে দেখি না, পাপ ভেঙে ফেলবো। মনটা চাইছে অনেক কিছু বলতে, কিন্তু আর বললাম না। ওর টাকাওয়ালা মানুষ, যা ইচ্ছা তাই করতে পারবে। তবে আমার খারাপ ব্যবহার করাটা উচিত হবে। এছাড়া কি করব বলেন? এমনি মাথা খারাপ হয়ে আছে। অফিস থেকে বের হতে হতে শুনলাম কে জানি বলছে, আমাদের নতুন ম্যাম অনেক ভালো আছে না? তার ব্যবহার খুব ভালো, আর বিশেষ করে উনি কাউকে বকা দেন না, খুব ভদ্র, খুব সুন্দর ভদ্রভাবে কথা বলে। মনে মনে বললাম, তাহলে আমার সাথে এমন করলো কেন? হয়তো আমি আগে ওনাকে রাগিয়ে দিয়েছি।
নতুন ম্যাম আসতে না আসতেই আমার চাকরি শেষ হয়ে গেল। ও মোর কপাল। দিনকাল খারাপ গেলেই যেমন হয় আর কি। অফিস থেকে বের হয়ে একটা খোলামেলা মাঠে গিয়ে বসলাম। আগে মনটাকে একটু শান্ত করি, পরে আবার যাব। এই প্রচণ্ড রৌদ্রের মাঝে বসে আছি। অনেকে হয়তো আমাকে পাগল বলতে পারে, তবে এখানে বসে আছি শুধু শরীরের রাগ কন্ট্রোল করার জন্য। হালকা হালকা হাওয়াও আসছে। কিছুক্ষণ পর উঠে যেই চলে যাব, তখন পিছিয়ে একটা মেয়ে ফুলের তোড়া নিয়ে এসে বলল, ভাইয়া এই ফুলগুলো নেন না, বাসায় গিয়ে ভাবিকে দেবেন। বেশি না, আমাকে 50 টাকা দিলেই হবে। মেয়েটাকে দেখে একটু মায়া লেগে গেল। মুখটা ঘেমে একাকার হয়ে গেছে, তাও ওই রৌদ্রের মাঝে ঘোরাঘুরি করছে। কয়েকটা টাকার আশায় মেয়েটাকে বললাম, চলো ওই দিক দিয়ে বসি, তারপর তোমার সব ফুলগুলো আমি কিনে নেবো। ভালো একটা জায়গায় গিয়ে বসলাম। আশেপাশে অনেক মানুষ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে বসে আছে। এদের কথা বলে আর গল্পটাকে নোংরা করতে চায় না। পিচ্চি মেয়েটাকে প্রশ্ন করলাম, কি করলে টেনশন কমে বলতে পারবে তুমি? পিচ্চি আমার কথার উত্তর দিয়ে বলল, সবকিছু মেলায়ে একটা মানুষ হয় জানেন ভাইয়া। একটা মানুষের ভিতর বিবেক বুদ্ধি সব কিছু আছে, আর টেনশন আছে বলেই তো সে সব কিছুতে সফল হতে পারে। কিভাবে টাকা ইনকাম করে, কিভাবে পরিবার সুখে থাকবে, সেই টেনশনই তো তার ভেতর থাকবে। এটাই তো স্বাভাবিক। যেমন আমার টেনশন আমি বাবা মায়ের কিভাবে সুখে রাখবো। এই তো এই জন্য রাস্তায় ফুল বিক্রি করি, তাদের মুখের দুবেলা দুমুঠো খাবার জোগাড় করার জন্য। তবে টেনশন নাই কাদের জানেন? পরিবার বলতে কিছুই নাই। সত্যি পিচ্চির কথা শুনে মনটা ভরে গেল। খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে মেয়েটা কথা বলতে পারে। পকেট থেকে 500 টাকার একটা নোট হাতে দিয়ে একটা ফুল নিয়ে বললাম, এগুলো রেখে দাও তুমি। কিন্তু ভাইয়া, আরেকদিন আমাকে ফ্রিতে ফুল দিয়ে দিবে, তাহলেই তো হয়ে যাবে। দেখতে দেখতে মেয়েটা টাকা নিয়ে চলে গেল। আস্তে করে উঠে বাড়ির দিকে রওনা দিলাম। তবে আজকে যত বাসার কাছে যাচ্ছি, তত যেন আমার বুকের ভয়টা বেড়েই যাচ্ছে। বুঝলাম না কেন এমন হচ্ছে। বাসার কাছে গিয়ে দেখি অনেক মানুষ জড়ো হয়ে আছে আমার বাসার সামনে। সে তো দূর থেকে আমাকে দেখতে পেয়ে আমার কাছে এসে বলল, আমি কি বলেছিলাম ভাইয়া মনে আছে? আজকে দেখেন রিপাত ভাইয়া আর আমার ভাবি মানে আপনার বউ পরকীয়া করতে গিয়ে ধরা পড়েছে। অনেকগুলো ফোন দিয়েছি আপনাকে, একটাও তো ফোন নেই না। সেতুর কথা শুনে এখন সত্যি সত্যি আমার চারপাশের পরিবেশটা ঘুরতে লাগলো। যে আমাকে এতটা পরিমাণে ভালোবাসে সে আজ এই কাজ করলো। মেনে নিতে পারছি না কোনোভাবেই। খুব কষ্ট হচ্ছে এগুলো দেখে। আমাকে দেখতে পেয়ে অনেকেই বলছে, স্বামী বাইরে চাকরি করে আর এই সুযোগে বউ ঘরের ভিতরে নোংরামি করে। সি সি, এমন বউ থাকার চেয়ে না থাকারাই অনেক ভালো। এরা সমাজটাকে ধ্বংস করতে চাইছে। ভিতরে গিয়ে দেখি রিফাত আমার বউ নিচে একসাথে বসে আছে। মৃত্যুর শরীরের কাপড় উল্টাপাল্টা হয়ে আছে। মাথার রক্তটা যেন কিছুক্ষণের জন্য গরম হয়ে গেল। কি করব এখন এদের ভেবে পাচ্ছি না। মিতু আমাকে দেখতে পেয়ে আমার পায়ের উপর পড়ে গিয়ে বলল, মিতু বলল, ওগো আমাকে মাফ করে দাও, আমি যে অনেক বড় ভুল করে ফেলছি। আমি তোমাকে ঠকিয়েছি, আমি না বুঝে এসব কাজ করে ফেলছি, আর জীবনে এসব হবে না, মাফ করে দাও। পা দিয়ে লাথি দিলে ওর পেটের বাচ্চার এখন সমস্যা হবে, তা আমি পিছনে সরে গেলাম। মায়ের বাবা আমার কাছে এসে বলল, পুলিশ ডাকবো বাবা? না আঙ্কেল, তা করতে হবে না, সবাইকে বলুন এখান থেকে চলে যেতে। পাশ থেকে এক মুরব্বি বলল, চলে যাবে মানে? আমরা এর সুস্থ বিচার করতে চাই। এভাবে ওদের রেখে গেলে ওরা আরো সুযোগ পাবে। মুরব্বির দিকে তাকিয়ে বললাম, দেখুন চাচা, আমি চাইলে ওকে মারতে পারি, কিন্তু ও 3 মাসের প্রেগনেন্ট, তাই আমি আর উচিত শাস্তি দেব। চিন্তা করবেন না, সবাই তো দেখে যেতে চান, অপেক্ষা করুন। আমার মতো এক ইয়াং ছেলে বলল, সে তোমার বউ, তুমি দেখবে, ওকে তো ছাড়বো না আমরা, ওই সবাই শালাকে ধর। এটা বলতেই রিফাতকে টেনে নিয়ে মারতে মারতে আধমরা করে ফেলছে। জনগণের মান বোঝেন তো কেমন মারবে। মিতু শুধু মাথা নিচে করে কান্না করছে। আমি আরও আগেই কাজীকে কল করছি এখানে আসতে। এই মেয়েকে নিয়ে আমার পক্ষে আর সংসার করা সম্ভব না। আর দেখতে দেখতে কাজী সাহেবও চলে আসছে। কাজী আসতেই বললাম, ওদের বিয়ে পড়ানো শুরু করুন। এটা বলতে মিতু জোরে চিৎকার দিয়ে কান্না করে বলল, ওগো আমার ভুল হয়েছে, আমাকে মাফ করে দাও। এমনই শাস্তি আমাকে আর দিও না, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। এটা বলে মিতু আমার কাছে এসে আমার চোখের উপর চোখ রেখে বলল, মিতু বলল, আমার চোখের দিকে তাকিয়ে বলো, আমাকে মাফ করো না, বলছি তো আমি অনেক বড় ভুল করে ফেলছি। শরীরের যতটা শক্তি ছিল সবটা দিয়ে একটা চড় দিয়ে বললাম, শালি ভুল করে বলে যে আমার ভুল হয়ে গেছে, তোরে তো আজকে প্যান্টের বেল্ট খুলে যে মারতে যাবো। তখন সে তো এসে আমার হাত ধরে বলল, ময়লার উপর হাত দিয়ে কি আপনার হাত নোংরা করতে চান? ও তো নষ্ট একটা মেয়ে, এগুলো করে বেড়ানোই ওর স্বভাব। কাজী সাহেব, আপনি আপনার কাজ করুন। হঠাৎ কে জানে বলল, এই বিয়ে হবে না, আর হতেও পারে না। তাকে দেখি রিফাতের বউ। রিফাতের বউ সরাসরি আমার পায়ে পড়ে বলল, ভাইয়া
এই বিয়ে দিয়ে আমার জীবনটাকে নষ্ট করবেন না। আমি জানি ও কত বড় ভুল করেছে, কিন্তু আমার ঘরে এখন সতীন গেলে আমার অবস্থা অনেক খারাপ হয়ে যাবে। আমি ওর বিচার করব, এগুলো আমার উপর ছেড়ে দেন। আমি ভাবিকে পায়ের উপর থেকে তুলে বললাম, আপনি কেমন মেয়ে হ্যাঁ, যে নিজের স্বামীকে কন্ট্রোল করতে পারে না, বউ থাকতে অন্য মেয়ের কাছে চলে আসে। আর আমার কথা কি বলবো, টাকা টাকা করতে করতে জীবনটাই বরবাদ করে ফেলছি। ওর মতো মেয়েকে যদি পারতাম আমি মেরে ফেলতাম। আপনি জানেন ওর পেটে এখন আপনার স্বামীর বাচ্চা। আমি তো কান্না করতে করতে আমার দিকে তাকিয়ে বললো, এই বাচ্চাটাকে অন্তত ওর বলা না, এটা তো আমাদের সন্তান। কেন লাদেন তোমার মনে নেই? আমাদের সন্তানকে অস্বীকার করছো তুমি? মিতুর কথা শুনে আমি হাসতে লাগলাম। মাইকে ডেকে বললাম, সেদিন কি হয়েছিল বলো তো। মাই এক এক করে সব বলে দিল। এখন তো মিতুর মুখটা দেখার মতোই হয়েছে। অনেক কাহিনী হয়েছে, আর না, আগে ওদের সমাধান করি, পরে এর হিসাব করব। এই কাজে আপনি বিয়ে পড়ান। ভাবি বাধা দিয়ে বলল, ভাই আমার দিকে একটু তাকিয়ে দেখুন না, আমি কিভাবে বাঁচবো। ভাবি আমাকে আর কিছু বলবেন না, আমার মাথা এমনি অনেক গরম হয়ে আছে। আমি তো আর অন্যদের মতো রাগে ওদের মারছি না। একবার এই কাজ করার আগে এইসব চিন্তা করা উচিত ছিল। মনে তো চায় এদের। সে তো আমার হাতে এক গ্লাস পানি এনে দিয়ে বলল, মাথাটা ঠান্ডা করেন ভাইয়া। আমি জানি এখন আপনার ভিতরে কি চলছে। কি আর করবেন বলেন? যেটা হয়ে গেছে সেটা কি আর বললে আসবে? বিয়ের সব কিছু ওকে, কিন্তু ওরা দুজন কেউ কবুল বলতে চায় না। একটা ছেলেকেই ইশারা করে বললাম, যাও কবুল বলার জন্য যা ইচ্ছা তাই করো। ছেলেটা আমার কথা মতো তাই করলো। রিফাত তো এমনি আদমরা হয়ে আছে, ওর মুখে ধরতেই ভয়ে ভয়ে কবুল বলে ফেললো। ছেলেটা ফিরে এসে বলল, আপনার বউয়ের কাছে আপনি যান, আমি এসব নোংরা মেয়েদের গায়ে হাত দিব না। আমি মিতুর সামনে গিয়ে বললাম, তোরে খুব শীঘ্রই আমি ডিভোর্স দেবো। আমার কাছে ভালো সেজে গোপনে গোপনে তোরে মনটা চেয়েছে মেরেই ফেলি। এখন ভালো ভালো কবুলটা বলে ফেল, তার উপর হাত তুলতে আমাকে বাধ্য করিস না। প্লিজ, তুমি এমনটা করতে পারো না। আমি না জেনে অনেক বড় ভুল করে ফেলেছি। এখানে আমার কোনো দোষ ছিল না, সব তোমার বন্ধুর। তোর কথা শেষ হয়েছে, এখন আর কিছু শুনতে চায় না। কবুল বলতে বলছে বল, নইলে এখন কিন্তু। একবার এবার চিৎকার দিয়ে বললাম, তুই কবুল বলবেই নাকি আমাকে অন্য ব্যবস্থা করতে হবে? মৃত্যু ভয়ে ভয়ে কবুল বলে অন্য কারো বউ হয়ে গেল। এখন আমার ভেতরে একটু ভালো ফিল হচ্ছে। যাক, এর তো একটা সমাধান করতে পেরেছি। অন্যদের মতো মারিও না কি কাটিও নাই, একেবারে জায়গায় ঠিক করে ফেলছি। তবে এখন থেকে সে তোর জীবনের দুর্দশা শুরু হবে, এটা আমি শিওর। সবাইকে বললাম, এখন তো এর সমাধান হয়েছে, সবাই প্লিজ চলে যান। যেতে যেতে একটা ছেলে বলল, ওদের মেরে ফেলা উচিত ছিল, নইলে আবার কোন দিকে কার সাথে কী করে বসে টিক নেই। এখন রুমে আছে আমি, মিতু, রিফাত আর ওর বউ সহ সেতুর পরিবার। এখন একটু ওকে জিজ্ঞাসা করব আমার সাথে কেন এমন করলো। হঠাৎ করে আঙ্কেল আমার দিকে তাকিয়ে বলল, তা বাবা, এখন তুমি তাহলে কি করবে? আঙ্কেল এখান থেকে কাউকে যেতে দেবেন না, আমি একটু মিতুর সাথে আলাদা করে কথা বলবো, কয়েক মিনিট অপেক্ষা করুন। হ্যাঁ, বুঝলাম না আপনি কি করতে চাইছেন এত কিছু হয়ে যাওয়ার পরেও? মুচকি হেসে বললাম, তেমন কিছু না সেতু, ওকে একটু জিজ্ঞাসা করব আমার সাথে কেন এমন করলো। মিতু আমার দিকে অসহায় তাকিয়ে আছে। আর মিতুকে হাত দিয়ে ইশারা করে বললাম রুমে যেতে। যেতে রিফাতকে বললাম, তুই আমার বেস্ট ফ্রেন্ড হয়ে আমার সাথে এমন করবি আমি জানতাম না। তুই আমাকে সরাসরি বলতি, আমি নিজে ওর সাথে তোর বিয়ে দিয়ে দিতাম। তবে এটাই শুধু বলবো, ভালো থাকিস। আর কিছু বলার নেই আমার। আর কিছু বললাম না, রুমে গিয়ে সরাসরি দরজা বন্ধ করে দিলাম। দরজা বন্ধ করে মিতুর দিকে তাকাতেই মিতু আমার পায়ের ওপর হুমড়ি খেয়ে পড়ে গেল। দুই হাত দিয়ে আমার পায়ে ধরে আছে। মেজাজ আমার কতক্ষণ ঠিক থাকে বলেন? দিলাম জোরে পা দিয়ে একটা লাথি, চোখ লাল করে বললাম, আমার কি আমার বাসা থেকে সব করিস? এখন বল কতদিন ধরে সব চলছে? মিতু কান্না করতে করতে বলল, বিশ্বাস করো, এখানে আমার কোনো দোষ ছিল না, সব তোমার বেস্ট ফ্রেন্ডের সাজানো নাটক। রাগে বললাম, তোরে আমি যেটা বলছি সেটার উত্তর দে। এত কথা আমি তোর কাছ থেকে শুনতে চাইছি? তুমি আমাকে কি দিয়েছো? হ্যাঁ, একটু ভালোবাসার জন্য আমি কি করি নাই বলো? সারাদিন শুধু টাকা টাকা করো। আমি কি চাই সেটা একবার চিন্তা করেছো? আমার মন যেটা বলেছে আমি সেটা করেছি। এত বকবক করো না আমার সাথে। রাখার হয় রাখো, নইলে ডিভোর্স দিয়ে দাও। মিতুর কথা শুনে কিছুক্ষণ চুপ থাকলাম। আর মনে বলে উঠলাম, যার জন্য এত কিছু করলাম আজকে সেই বলে আমার জন্য কি করেছো? আজীবন টাকা টাকা করে গেলাম কেন? ভবিষ্যতের জন্য, যেন আমার ছেলে মেয়ে সুখে থাকতে পারে। কি বলবো তোরে, তোর মতো যে একটা মেয়ে আমার বউ ছিল এটা ভাবতেও আমার ঘৃণা হয়। মন কি বলে জানিস? তোরে মেরে আমি জেলে চলে যাই, বুঝবি একদিন। এখন সময় আমার খারাপ, তাই কিছু বললাম না। ওদের দরজায় টুকটুকানির কথা বলা বন্ধ করলাম। বাইরে বলে আসছি কেন যেন বিরক্ত না করে। এখন আবার কি এলো? দরজা খুলতেই দেখি বাইরে পুলিশ সহ একজন উকিল দাঁড়িয়ে আছে। রিফাতের বউ পেছন থেকে ব্রিলিয়ান্ট রূপে
হাসি দিয়ে বলল, এই তোর কি মনে হয় রিফাত আমার কথা না শুনে এসব করেছে? আমি বলছি দেখে ও তোর বউয়ের সাথে এসব করেছে। আর বিশেষ করে এখানে আমাদের তিনজনের চিন্তা ভাবনা ছিল কিভাবে তোর এই ফ্ল্যাটটা আমাদের নামে করব। আজকে সেই সময় এসেছে। আমার ভাই এই থানার ওসি আর সাথে উকিল নিয়ে আসছে। সব কাগজে সাইন করে দে, নইলে কি যে করব ভালো করেই তো জানিস। আঙ্কেলের দিকে তাকাতে ইশারা করে বলল, বাবা আমাকে মাফ করে দিও, আমি তোমার জন্য কিছু করতে পারলাম না। বুঝতে পারছি এখানে আঙ্কেলের কিছু করার নেই, সবাইকে আটকে রাখছে পুলিশ। রিফাত আমার গালে ঠাস করে একটা চড় দিয়ে বলল, শালা আমাকে বেস্ট ফ্রেন্ড বলিস? তোর সেই যোগ্যতা আছে? এখন তুই এই বাসাটা আমার নামে লিখে দিবি, আর আমরা সুখে শান্তিতে সংসার করব। শেষমেশ মিতুর দিকে তাকালাম, কিন্তু ওকে দেখে বোঝা যাচ্ছে ও কতটা খুশি হয়েছে। দিন নাই রাত নাই এত পরিশ্রম করে এই বাসাটা কিনেছি, আজকে নিজের আপনজনের বেইমানের কারণে এই বাসাটা অন্য কারোর নামে লিখে দিতে হবে। কপাল খারাপ আমার। এর মাঝে উকিল এসে একটা কাগজ সামনে ধরে বলল, এখানে একটা সাইন করেন। দরজায় তাকে দেখি দরজার কাছে একজন পুলিশ দাঁড়িয়ে আছে, যেন আমরা কেউ বাইরে যেতে না পারি। ভাবছিলাম এখান থেকে দৌড়ে পালিয়ে চলে যাব, কিন্তু সেই পথটাও বন্ধ। বিশেষ করে এখানে আমার জন্য আঙ্কেল আন্টি অপমানিত হচ্ছে, তাই কোনো কিছু না ভেবে কাঁপা কাঁপা হাতে কলমটা নিলাম। কলমটা নেওয়ার সাথে সাথে চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়লো। এতদিনের পরিশ্রম একটা সাইনের কারণে সব শেষ। সাইন করে দেওয়ার পর শুধু বললাম, কাকে কি বলবো, আমার অর্ধাঙ্গিনী আমার সাথে বেইমানি করছে, কারোর উপর আমার কোনো অভিযোগ নেই। শুধু বললাম দিন শেষে যেন বেইমানগুলোই ভালো থাকে, আর যেন এমন বেইমানগুলোর সাথে দেখা না হয়। আঙ্কেল আন্টিদের সাথে বাইরে যেতে যেতে সে তো বললো, ভাইয়া আমাদের কিছু করার ছিল না, মাফ করবেন। হঠাৎ করে পুলিশ এসে গেল আর আমাদের বাইরে হতেও দেয় নাই, নাহলে বাবা হয়তো কিছু একটা করতে পারতো। আরে না বাদ দাও, আমার কপালে এইসব লেখা ছিল, এই জন্যই হয়েছে, কাউকে আমি দোষ দেই না। এত কষ্টের টাকা আমার সব জলে গেল। আঙ্কেল আমার হাত ধরে বলল, মন খারাপ করো না বাবা, সব ঠিক হয়ে যাবে। সেতুদের বাসার ভেতরে গিয়ে সোফায় বসলাম। সবাই ভেতরে চলে গেল, শুধু আঙ্কেল বসে আছে। তা বাবা এখন তুমি তাহলে কি করবে? কি আর করবো আঙ্কেল, দেশের বাড়িতে গিয়ে কয়েকদিন বেরিয়ে আসবো, তারপর চাকরি খোঁজাখুঁজি করবো। সব তো চলেই গেল। কেন বাবা, তোমার চাকরির কি হয়েছে? আজকে সকালে নতুন বস এসেছে, ওই একটু ঝগড়া হয়েছিল। আমি জানতাম না উনি আমাদের নতুন বস, একটু কথা কাটাকাটির জন্য এজন্য চাকরি চলে গেছে। ও কি বলবো বাবা, বলার ভাষা খুঁজে পাচ্ছি না। না তোমাকে কিছু বলে সান্ত্বনা দিতে পারবো? না থাক আঙ্কেল, শহরটাই এখন আমার কাছে নিষ্ঠুর হয়ে গেছে। আন্টি এসে আঙ্কেলকে কি জানি একটা ইশারা করে বললো, আমি তেমন কিছু বুঝতে পারলাম না। কিছুক্ষণ চুপচাপ থাকার পর আঙ্কেল বলে উঠলো, বাবা তোমাকে আমি একটা কথা বলতে চাই। বলেন আঙ্কেল। দেখো বাবা, তোমার সাথে আজকে যা কিছু হয়েছে সব ভুলে যাও। এমন কিছু হয়ে যাবে যে আমি নিজেও কল্পনা করতে পারি নাই। আমার বড় মেয়ে এই বিষয়ে আমাকে আরো আগে বলেছিল, কিন্তু আমি বিশ্বাস করি নাই। আমি মনে করছি তোমার বেস্ট ফ্রেন্ড হয় এই জন্য আসে, তবে আজকে একটা ছেলে কিভাবে দেখে ফেলেছিল এই জন্য সব ধরা পড়েছে। মন খারাপ করে বললাম, থাক আঙ্কেল, এসব কথা বলে আর আমার খারাপ করবেন না, যা হয়ে গেছে বাদ দেন। আপনি কি বলতে চান বলে ফেলুন। দেখো বাবা, তুমি বলতে পারো আমি তোমার সুযোগ্যতার দুর্বলতার নিচ্ছি, কিন্তু আমার এমন কোনো মন মানসিকতা নাই। অনেক আগে থেকেই তুমি আমার মেয়েকে পড়াও। কতটা যে তুমি আমাদের সবার কাছে ভালো বলার বাহিরে, এই সময় তোমাকে এই সব বলা ঠিক হবে না জেনেও বলছি। নইলে তো আমি আবার চলে যাব বাড়িতে, তাই বাধ্য হয়ে বলছি। কোনো সমস্যা নেই আঙ্কেল, আপনি বলেন। তুমি তো জানো আমার কোনো ছেলে নেই, তোমাকে আমি ছেলের মতোই দেখি। আমি চাইছি তোমার সাথে আমার বড় মেয়েকে বিয়ে দিতে, একটা জামাইও পেয়ে গেলাম, সাথে একজন ছেলেও হয়ে গেল আমার। আঙ্কেলের কথা শুনে এবার আমি সত্যি বোকা হয়ে গেছি। কি সব বলছেন উনি? ওনার কি মাথা খারাপ হয়ে গেল যে আমার স্টুডেন্ট তাকে বিয়ে করার কথা বলছে? না ভাই, এখন মনে হচ্ছে আমার পুরো মাথাটা ধরে গেছে। আন্টি আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার মেয়ের জন্য অনেক ছেলে আছে, কিন্তু তোমার মতো ছেলে হয়তো পাবো না। জানি তোমার আগের বউ ছিল, কিন্তু এখন তো নাই। কখনো শুনেছ ভালো কিছু হাতে পেয়ে ছুঁড়ে দিতে? আমরাও তাই করছি। আমাকে কিছু বলতে না দেখে আঙ্কেল আবার বলল, তা বাবা, আমি কি ভুল কিছু বলে ফেলেছি? আঙ্কেল আসলেই বলতেই মাহি সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, দেখো আম্মু,
আমার আপুকে আজকে নতুন বউয়ের মতো লাগছে। সামনে তাকে দেখি সিঁড়ি দিয়ে মাহি আর লাল শাড়ি পরা একটা মেয়ে নামছে। হয়তো এটাই সেতু হবে। আমার তো এখন কেমন জানি একটা লজ্জা লজ্জা লাগছে। এবার নতুন কোন বিপদে ফেসে গেলাম আমি। সেতু এসে আমাদের সামনে বসলো। আন্টি ঘুমটা তুলে বলল, সারা জীবন তো ছাত্র হিসেবে দেখে আসছো, আজকে না হয় বউয়ের নজরে দেখো। আমার মেয়ে কোনো দিক থেকেই কম নেই বাবা। সারা জীবন আমাদের কথা মতোই চলেছে, যেভাবে বলেছি সেইভাবেই চলেছে। আর তুমি তো ভালো করেই জানো আমার মেয়ের সম্পর্কে। সেতুর দিকে তাকিয়ে কেমন যেন একটু লজ্জায় পড়ে গেলাম। আর যাই করি না কেন, একটা পিচ্ছি মেয়েকে আমি বিয়ে করব, এটা কখনো হতে পারে না। আরে ও তো আমার ছোট বোনের মতোই। মাথা নিচু করে বললাম, আঙ্কেল হঠাৎ করে এমন সিদ্ধান্ত নেওয়ার কারণ? কোনো একটা কারণ তো আছে বাবা, নইলে তো তোমায় বলতাম না। আজকে তুমি সবকিছু হারিয়ে অসহায় আর আমরা পাড়ে দাঁড়াবো না, এটা তো হতেই পারে না। আমি জানি তুমি একবার গ্রামের বাড়িতে গেলে আর ফিরে আসবে না, তাই হঠাৎ করে এই সিদ্ধান্ত নেওয়া। আর আমার মেয়েরও এই বিয়েতে মত আছে, বাকিটা তোমার ইচ্ছে। ওরা ওদের মতো কথা বলছে, আমি শুধু একজন দর্শক হিসেবে শুনে যাচ্ছি। এছাড়া আমার এখানে কী বা বলার আছে? না তো আর করতেও পারি। এতদিনের সম্পর্ক ওনাদের সাথে আমার, যদি না করি তাহলে ওনারা সবাই মন খারাপ করবেন। নিজের চুল এখন মন বলছে নিজেই টেনে ছিঁড়ে ফেলে। কেন যে এখানে আসতে গেলাম, ধুর। সেতু উঠে ভেতরে যেতেই মাই আমাকে জড়িয়ে ধরে বলল, তাহলে আজকে থেকে আমি মামাকে দুলাভাই বলে ডাকবো কি? মাইকে সারে বললাম, এখন তুমি ভেতরে যাও কেমন, তোমার আপুর সাথে খেলা করো, পরে বলবো আমাকে দুলাভাই ডাকবে কিনা। মাহি যেতে আঙ্কেলকে বললাম, এরকম একটা প্রস্তাব দেবেন হঠাৎ করে আমি জানতাম না, আর আশাও করি নাই। আপনি আমার বাবার মতোই, সব কিছুর একটা নির্দিষ্ট সময় থাকে। আর তাছাড়া সেতুর এখনও বিয়ের বয়স হয় নাই। বিয়ের বয়স হয় নাই সে না হয় বুঝলাম, তবে আমি বলি কি, এখন বিয়ের সব কাজ করে ওকে রাখি, পরে তোমার সুবিধা মতোই বিয়ে করে নেবে। আমি তো তোমাকে আর জোর করছি না, বাকিটা তোমার সিদ্ধান্ত। তবে আমি সবকিছু জেনে শুনেই তোমাকে এই প্রস্তাব দিয়েছি, আশা করি তুমি আমাকে ফিরিয়ে দেবে না। বলছো যেহেতু আমি তোমার বাবার মতোই, তাই বাবার কথার সম্মানটা রাখবে আশা করি। না ভাই, যা বোঝার বুঝে গেছি। এখন আর এই বিপদ থেকে উদ্ধার হবার মতো আমার কাছে কোনো পথ নেই। কোনো কিছু চিন্তা না করে নিরুপায় হয়ে বললাম, আচ্ছা আঙ্কেল, আমি তাহলে রাজি। তবে আমার আম্মুর সাথে আমার এই বিষয়ে কথা বলতে হবে। দেখি আম্মু এই বিষয়ে কি বলে। আর কিছু বলতে হবে না, ছেলে রাজি তো সব ঠিক। আমি কালকে এই কাজে গিয়ে বলবো চলে আসতে। চোখ বড় করে বললাম, কিন্তু আঙ্কেল এত তাড়াতাড়ি কেন, বুঝলাম না। তাড়াতাড়ি আর কই করলাম, সবকিছু ওকে করে রাখবো শুধু। আমি আর কিছু বললাম না, মাথা নিচু করে বসে আছি। পেছন থেকে আন্টি বলে উঠলো, ইস, আমাদের জামাই অনেকক্ষণ হলো কিছু খাই নাই। দাঁড়াও বাবা, তুমি অপেক্ষা করো, আমি সব কিছু তৈরি করছি। আন্টি যেতেই আঙ্কেল আবার বলল, আমি কি সত্যি তোমার উপর জোর করে ফেলছি? আরে না আঙ্কেল, কি বলেন এসব? তাহলে তোমার মন খারাপ কেন? মন খারাপ এজন্য আঙ্কেল আপন মানুষ বুকের উপর ছুরি চালিয়ে দিল, এটা মানতে পারছি না কোনোভাবেই। আরে এইসব ফালতু মেয়েদের কথা বাদ দাও। তবে এই হিসাবে আমার মেয়ে অনেক ভালো, ওর সম্পর্কে তো তুমি সবকিছু ভালো করে জানো। তবে তোমার একটা ফ্ল্যাট গিয়েছে, এতে মন খারাপ করো না। আমি আমার এই সম্পূর্ণ বাসাটা তোমার নামে লিখে দিব। আমার তোমার উপর অনেক আশা ভরসা আছে। ওনাকে আর কি বলবো যে এতটা পরিমাণে বিশ্বাস করে আমাকে। কিছুক্ষণ চুপচাপ বসে থাকার পর আন্টি এসে বলল, বাবা তুমি টেবিলে বসো, সব খাবার রান্না হয়ে গেছে। অনেকক্ষণ ধরে এই সেই করতে করতে পেটে অনেক ক্ষুধা লাগছে। আমি গিয়ে টেবিলে বসতেই আঙ্কেল আমার পাশে বসলো। আর একটু পর সেতু এসে যে আমার পাশে বসবে, আন্টি ধমক দিয়ে বলল, জামাইকে আগে ভালো মন্দ কিছু খেতে দে, পরে না হয় তুই খাস। আন্টির এই কথায় আমি এতটা পরিমাণে লজ্জা পেয়েছি বলার বাইরে। সেতুর গালগুলো তো লজ্জায় লাল হয়ে গেছে। এত এত খাবার আমার থালায় তুলে দিচ্ছে, মনে হয় এখনই আমার জামাই আদর করা শুরু হয়ে গেছে। মায়েও ছোটো ছোটো হাত দিয়ে আমার থালায় খাবার তুলে দিচ্ছে। আজকে মনে হয় আমি সত্যি সত্যি শেষ। আঙ্কেল আমার দিকে তাইকে মুচকি হেসে বলল, এত লজ্জা পাওয়ার দরকার নেই, খাও খাও, পরে লজ্জা পেও কেমন। আসলেই মানুষ একটা কথা ঠিকই বলে, কার ভাগ্যে যে কি লেখা আছে তা কেউ জানে না। আমি ভাবি নাই আঙ্কেল আন্টি আমাকে এতটা পরিমাণে ভালোবাসেন, কিন্তু এত ভালোবাসে যে আমার জন্য ঠিক না। বেশি ভালোবাসা আমার গায়ে সহ্য হয় না, নইলে কি মিতু আমাকে ছেড়ে পরকীয় প্রেমে জড়িয়ে পড়তো। আমি বুঝতে পারছি যদি সেতুকে আমার বিয়ে করতে হয় তাহলে এখানে আমাকে ঘর জামাই থাকতে হবে। আর এমনি আমার ঘর জামাই থাকার ইচ্ছে নেই। আমি ভাই নিজের মতো চলতে পছন্দ করি। আর এমনিতে সেতুর উপর আমার কোনো ফিলিংস নাই। একটা কথা কি জানেন,
একটা স্টুডেন্টকে আপনি 1 বছর পড়ালেন, ওর উপর আর আপনার অন্যরকম একটা ভালোবাসা তৈরি হবে ছাত্রী হিসেবে। আর হঠাৎ করে যদি বলে ওকে আপনাকে বিয়ে করতে হবে, সেটা ইম্পসিবল, কোনো দিনই সম্ভব না। হ্যাঁ, আমি সিদ্ধান্ত নিয়েছি আজকে রাতে এখান থেকে পালিয়ে গ্রামে চলে যাব। অনেক হয়েছে সব নাটক পাটক। আর না, যেখানে নিজের মানুষ আমাকে ধোকা দিয়েছে 2 দিন পরে এরা দিবে না, এটার কি গ্যারান্টি? আমারও তো একটা পরিবার আছে, সবাই আমার উপর চেয়ে আছে, সব চিন্তা করছি আর খাচ্ছি। এর মাঝে মাহি বলে উঠলো, দুলাভাই, আমার একটা ইচ্ছা আছে। বিয়ে এখনো করি নাই, এর মাঝে দুলাভাই ডাকা শুরু হয়ে গেছে। বিয়ের পর তো আমাকে আরো জ্বালিয়ে মারবে। মাইকে চিপায় আছে রে ভাই, পিচ্ছি মানুষ। দুলাভাই বলছে উত্তরও তো দিতেই হবে। আস্তে করে বললাম, মাহি বলো। দুলাভাই, আমার ইচ্ছেটা হলো আমি, আপনি আর আপু মিলে কোনো একটা পার্কে যাব। সারাদিন আমরা ঘোরাঘুরি করব, আইসক্রিম ফুচকা সব কিছু খাবো, আমরা অনেক এনজয় হবে, তাই না দুলাভাই? সে তো ওর বোনকে থামিয়ে বললো, তুই এত বিরক্ত করিস না তো ওনাকে, দেখছিস না উনি খাচ্ছেন, পরে এসব কথা বলিস। সেতুর উপর চোখ পড়তেই আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলছি। ওকে দেখে কি হাসি খুশি লাগছে। হয়তো সেতু এই বিয়েতে রাজি, কিন্তু ও এটা বোঝে না কেন যে এখনো ও আমার কাছে বাচ্চা একটা মেয়ে মাত্র। আমি এখান থেকে পালিয়ে গেলে আঙ্কেল আমাকে আর খুঁজে পাবে না, কারণ আমি আমার গ্রামের কথা কাউকে আজ পর্যন্ত বলি নাই, কারণ এর প্রয়োজন মনে করি নাই। যে জানতো সে তো আজ পরের বউ। আমার ভাবতেও ঘৃণা লাগছে, একটা মেয়ের স্বামী থাকতেও কীভাবে অন্য কারোর সাথে পরকীয়া প্রেম করে। আজ আমি ভালো করেই বুঝেছি মেয়েরা স্বামী বিদেশ আইডি কেন খুলে, সারাদিন মাথার ঘাম পায়ে ফেলে প্রবাসী স্বামীরা টাকা ইনকাম করে, আর তুমি বেডি মানুষ, সে টাকা দিয়ে দিন শেষে পরকীয়া প্রেমে জড়িয়ে পড়ো। লজ্জা করে না তোমার? তবে একদিন তোমাকে এর হিসাব দিতে হবে, মনে রেখো। আজকে আমার বউকে পরকীয়া প্রেমে ধরা পড়তে দেখে আমার কতটা যে কষ্ট হয়েছে আমি জানি। মনে হচ্ছিল যেন কেউ কলিজার মাঝে তীর দিয়ে আঘাত করছিল। বাবা, আর একটু মাংস নাও। আরে না আন্টি, যেই খাবার খেয়েছি আজকে অসুস্থ না হলেই হয়। আঙ্কেল হাসি দিয়ে বলল, অসুস্থ হলে আমার মেয়ে আছে, তুমি চিন্তা করো না। সেতু আর এখানে দাঁড়িয়ে না থেকে লজ্জা পেয়ে উপরে চলে গেল। আমারও খাওয়া দাওয়া প্রায় শেষ, এখন শুধু রাত হওয়ার বাকি। রাত হলে এখান থেকে পালিয়ে চলে যাব। তবে শেষবারের মতো মিতুকে একটু দেখে যাব, ও এখন কেমন আছে। মনকে যেন কোনোভাবেই বোঝাতে পারছি না। শেষমেশ মিতু আমার সাথে এটা করতে পারলো, মেনে নিতে পারছি না ভাই কোনোভাবেই। আসলেই আপন মানুষ চেনা বড়ই দেয়। খাওয়া দাওয়া শেষ করে সোফায় গিয়ে বসলাম। আঙ্কেলের সাথে অন্য বিষয় নিয়ে কিছু কথা বললাম। রাতে রুমে বসে আছি, এই মুহূর্তে মাহি এসে বলল, দুলাভাই, আপু আপনাকে ছাদে যেতে বলেছে। মনে মনে বললাম এই মেয়ে আবার আমাকে কি বলবে। আচ্ছা যাও মাহি, আমি আসছি কেমন। মাহিকে বিদায় করে আমি উঠে দাঁড়ালাম, গিয়ে দেখি সে তো কি বলে। আর এমনি তো আজকে রাতে পালিয়ে চলেই যাব। ছাদে গিয়ে দেখি সে তো অনেকটাই খোলামেলা পরিবেশে দাঁড়িয়ে আছে। আমি কখনো ওকে এই অবস্থায় দেখি নাই। সেতুর গায়ে সাধারণ একটা গেঞ্জি, যেটা থেকে আমি মাথা নিচু করে দিলাম। এখন আমার নিজের কাছেই লজ্জা লাগছে, কেন যে এখানে আসলাম। শুনছি মেয়েরা যখন একা থাকে তখন এসব পরে। মেয়েদেরকেও মাঝে মাঝে সব গেঞ্জি পরতে দেখছি আমি। সে তো আমাকে দেখে একটা হাসি দিল। মাই আমার কাছ থেকে ফোনটা নিয়ে বলল, দুলাভাই, তোমরা কথা বলো, আমি নিচে আসি, তোমাদের বিরক্ত করে লাভ নেই। মাহি যেতেই সে তো আমাকে প্রশ্ন করলো, তা সব সামনে কেমন আছেন? সেতুর এই প্রশ্নটা শুনে আমি একটু দ্বিধায় পড়ে গেলাম। ও জানে আমার পরিস্থিতি, তাও কেন এই প্রশ্ন করলো? কি স্যার, আমি ভুল কিছু বলে ফেলেছি নাকি? না, হঠাৎ করে এই প্রশ্ন করলে তাই একটু অবাক হলাম। আচ্ছা এসব বাদ দেন স্যার, আপনার মন মানসিকতা যে এতটা নিচ সেটা আমি আগে জানতাম না। কি বলতে চাইছো সেতু তুমি? আমার মন মানসিকতা নিচ মানে? বাবা বলেছে, দেখেন আপনি আমাকে বিয়ে করতে রাজি হয়ে গেলেন, একবারও আপনার বয়সটা দেখুন আর আমারটা দেখুন, নাকি আমাদের এই বাসাটা আপনার নামে লিখে দেবে দেখে বিয়েটা করতে রাজি হয়ে গেলেন। আপনার কাছ থেকে আমি এইসব কখনো আশা করি না। যদিও আপনার কাছে আমি পড়াশোনা করেছি, অনেক সম্মান করেছি আপনাকে, কিন্তু আজকে কি বলবো বলার ভাষা নেই আমার কাছে। শেষে একটা কি কথা বলি স্যার, কোথায় আপনি আর কোথায় আমি? আপনার সাথে আমার কখনো যায়? একবার চিন্তা করে দেখুন না, আমার জীবনটা কেন নষ্ট করতে চাইছেন? আসলে সেতু তো এখানে ভুল কিছু বলে নাই, যা বলেছে একদম ঠিক বলছে। ও পিচ্ছি একটা মেয়ে, ওরও তো একটা ইচ্ছে থাকতে পারে। আমি তো ওকে আর বিয়ে করেতে উঠে পড়ে লাগে নাই, ওর বাবার জোরাজুরিতে রাজি হয়েছি। এছাড়া আমার কাছে অন্য কোনো উপায় ছিল না। এবার মুখে হাসি টেনে বললাম, সত্যি কথা বলছো তুমি সেতু, তোমার বয়স আর আমার বয়সে অনেক ব্যবধান, আর তোমার সাথে আমার যায় না, এটাও ঠিক বলছো।
দেখো আমি কত বড় বোকা। তোমার বাবার কথা রক্ষা করতে আমি তোমাকে বিয়ে করতে রাজি হয়ে গেছি। যাকে আমি ছোট বোনের নজরে দেখি তাকে আমি কিভাবে বিয়ে করব? তবে তুমি মনে হয় এটা জানো না, আমি আজকে রাতে এখান থেকে পালিয়ে চলে যাব। কারণ কি জানো, যাতে তোমাকে আমার বিয়ে করতে না হয়, তোমার ভবিষ্যতের কথা ভেবে আমি এখান থেকে পালিয়ে চলে যাব। আসলেই আমি কতটা বোকা। হ্যাঁ, মানুষের সম্মান রক্ষা করতে গিয়ে মিথ্যে কথা বলতে হয়। কি করব বলো? তোমার বাবার সাথে এতদিনের সম্পর্ক আমার, তাই ওনাকে হতাশ করতে পারিনি। যেখানে নিজের বউ আমার সাথে বেইমানি করছে, আর কাকেই বা কি বলবো? তুমি চিন্তা করো না, আমি আজকে রাতেই এখান থেকে পালিয়ে চলে যাব। কিন্তু আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ও কি বলবে হয়তো বলার ভাষায় খুঁজে পাচ্ছে না। কিছুক্ষণ চুপ থাকার পর সেতু বলল, আমাকে মাফ করে দিন স্যার। আপনাকে এইসব কথা বলার জন্য আমি অনেক অনেক সরি। আমি মনে করছি আপনি আমাকে বিয়ে করতে রাজি, তাই এসব মনে করে আপনাকে কি বলতে কি বলে ফেলেছি, মাফ চাইছি স্যার। না বলো, সমস্যা নেই। আর যদি কিছু বলার থাকে বলতে পারো। তবে আমি এটা জানি, আমার স্টুডেন্টকে আমি কখনো বিয়ে করতে পারবো না। আর হয়তো কখনো তোমার সাথে দেখা হবে না। ভালো করে পড়াশোনা করবে কেমন? আর আমার মতো অপদার্থ ছেলেকে ভুলে যাবে। সত্যি আমি খুব খারাপ একটা ছেলে। এবার শুধু ছল ছল চোখে আমার দিকে তাকিয়ে বলল, আমার ভুল হয়ে গেছে স্যার, আমাকে মাফ করে দিন। আপনার পায়ে ধরছি, সত্যি আমি না জেনে শুনে আপনাকে অনেক কথা বলে ফেলেছি। আরে না, মাপ চাইতে হবে না। তোমার উপর আমার কোনো অভিযোগ নেই। তবে আজকে নিজেকে খুব অসহায় লাগছে। এমন পরিস্থিতিতে কাউকে পাশে পেলাম না। আমি আছি স্যার আপনার পাশে। সেতুকে ধন্যবাদ দিয়ে বললাম, তুমি আমার ছোট বোনের মতোই। অনেকটা সময় হয়ে গেছে, আমাকে এখানে যেতে হবে। সত্যি আপনি চলে যাবেন? না গেলে তোমার বাবা অনেক ঝামেলা করে দেবে। স্যার, আমি একটা কথা আপনার কাছে জানতে চাই। বলো। একটা সাধারণ সাইন দেওয়ার কারণে একটা ফ্ল্যাট আপনার চলে গেল, কিভাবে সম্ভব স্যার? আমি তো বিশ্বাসই হচ্ছে না। তোমার কাছে বললে তুমি কাউকে তো বলবে না। আরে না স্যার, বলেন। কালকে সকালেই মাহি যখন মৃত্যুর কথা বলছিল, তখন আমার মনে একটু সন্দেহ লাগছিল। আর আমি ওকে রিফাতের সাথে কথা বলতেও দেখেছি। তাই আসলে কাগজপত্র সব সরিয়ে নকল কাগজপত্র ঢুকিয়ে দিয়েছি। বলা তো যায় না, মেয়েদের মন যা ইচ্ছে তাই করতে পারে। আর দেখো, শেষমেশ আমার অনুমান সঠিক হলো। আমি সকালে অফিসে যাওয়ার পর মৃত আমার পকেট থেকে চাবিগুলো চুরি করে সব কাগজপত্র সরিয়ে নিয়েছে হয়তো। তাহলে যে কাগজটা সাইন করেছিলেন সেটা নকল? এই তো বুঝে গেছে। এজন্যই তো আমি বেশি রিয়াকশন করে নাই, একটু অভিনয় করলাম, যাতে ওরা বোঝে যে আমি সত্যি সত্যি দিয়ে দিয়েছি। কিন্তু আমি এতটাও বোকা নই। তাহলে আপনি আপনার বাসায় চলে যান, ওদের এখান থেকে বের করে দেন। আমার এক বান্ধবীর বড় বোন পুলিশে চাকরি করে, যদি বলেন তো। না থাক, কিছু করতে হবে না। তাহলে এখন আপনি কি করতে চাইছেন? কি আর করবো, বাড়িতে গিয়ে কয়েকদিন বেরিয়ে আসবো। পরে একটা বিয়ে করে একেবারে সরাসরি সম্পূর্ণ পরিবার নিয়ে এখানে চলে আসবো। তাহলে সত্যি আপনি বিয়ে করবেন? তবে এখন না, আরো অনেক পরে। মৃদুকে দেখাতে হবে না ওকে ছাড়াও আমি পরিপূর্ণ। আপনার উপর আমার সম্মানটা আরো বেড়ে গেল। সত্যি আপনার মন মানসিকতা অনেক ভালো। এখন সত্যি বাবার মায়ের মতো আমারও ধারণা এসে গেল, সত্যি আপনি অনেক ভালো। আমি এখন আর না করবো না, যদি আপনি চান। সেতুকে থামি বললাম, তুমি আমার ছাত্রী, তাই ছাত্রীর মতোই থাকো। অন্য কিছু একদম মাথা ঢুকাবে না কেমন? আগে পড়াশোনা করে নিজেকে প্রতিষ্ঠিত করো, এরপরে আমি কেন, আমার বাবাও তোমাকে বিয়ে করতে আসবে। সে তো হাসি দিয়ে বলল, সত্যি স্যার? আর একটু মজা করলাম আর কি তোমার সাথে। এখন মাহির কাছ থেকে ফোনটা এনে আমাকে দিয়ে দাও, এখান থেকে চলে যাব। কেন? দরজা দিয়ে যান। তোমার বাবা মা একটু টের পেলেই আমাকে আর যেতেই দেবে না। আচ্ছা স্যার, তাহলে আপনি একটু অপেক্ষা করুন, আমি আসছি। কিছুক্ষণ পর সে তো হাতে ফোন নিয়ে ফিরে আসলো। আমার হাতে ফোনটা আর কিছু টাকা ধরে দিয়ে বলল, আপনার মাসের বেতন। আমি অবাক হয়ে বললাম, সেদিন না তোমার বাবা দিল? বাবা দিয়েছে তো কি হয়েছে? আপনি আমাকে পড়িয়েছেন, সেই হিসাবে আমার কাছেও আপনার কিছু একটা পাওনা আছে না? তবে আপনি যদি এই টাকাগুলো ফেরত দেন, আমি মন খারাপ করব। সে তোর কপালে একটা চুম দিয়ে বললাম, লক্ষ্মী একটা মেয়ে, দোয়া করে পড়াশোনা করে অনেক বড় হও। একটা কথা মাথা রাখবে সেতু, কারণ মায়ে পড়ে গিয়ে নিজেকে ধ্বংস করবে না। তোমার উপরে এখন অনেক দায়িত্ব। পড়াশোনা করে অনেক দূর পর্যন্ত এগিয়ে যাও। কিছু দিতে পারলাম না তোমাকে, আসি কেমন? পাশে একটা মই পড়েছিল, আমি সেটা দিকে যেতে লাগলাম। সেতু পেছন থেকে ডেকে বলল, স্যার দাঁড়ান। পিছনে ফিরে বললাম, বলো। সে তোমার কাছে এসে আমার হাত থেকে ঘড়িটা খুলে নিয়ে বলল, এটা আমি রেখে দিলাম উপহার হিসাবে। যখন আপনার কথা মনে হবে তখন এই ঘড়িটা দেখব, আর এটা দেখে পরীক্ষা দিলে আপনার কথা মনে পড়বে।
স্যার তো বলেছিল আমাকে অনেক বড় হতে হবে, আমি আপনার মনের আশা পূরণ করব। হাসি দিয়ে বললাম, আবার কোনো একদিন দেখি দেখা হবে। আপনার গ্রামের বাড়িটা তো বলে যান। সেটা সিক্রেট থাক। আর বেশি কথা বললাম না সেতুর সাথে, মই দিয়ে নিচে নেমে গেলাম। একটা রিক্সা নিয়ে সরাসরি বাস স্টেশনে চলে গেলাম। ওখান থেকে টিকিট কাটলাম বাসে উঠে বসে আছি। সব কিছু এই শহরে রেখে আজকে চলে যাচ্ছি। ইচ্ছে করলেই প্রতিশোধ নিতে পারতাম, কিন্তু আগে আমাকে ওকে দেখিয়ে কিছু করতে হবে। থাকুক না, দেখি কতদিন দুই বউ নিয়ে ও থাকতে পারে। এমনি রিফাতের বউ যে রাগ, পকেট থেকে সেতুর দেওয়ার টাকাগুলো গুনে দেখি প্রায় 20,000-এর মতো আছে। যাক, ভালোই হয়েছে। আমার অ্যাকাউন্টেও কিছু টাকা জমা আছে। সব মিলিয়ে 1 বছর ভালোই যাবে, কিন্তু এর আগে আশা করি একটা চাকরি পেয়ে যাব। দেখতে দেখতে চোখটা লেগে গেল। পরিবার বলতে আমার মা আর বড় একটা বোন আছে। ওর বিয়ে আমাদের পাশে এলাকায় হয়েছে। আমার মা একাই গ্রামের বাড়িতে থাকে, সাথে একটা আমার খালাতো বোন থাকে। ছোট্ট থাকতে আমার খালা আর খালু মারা যাওয়ার পর আম্মু ওকে আমাদের বাড়িতে নিয়ে আসে। ইদানিং আম্মু সেদিন বলছিল ওকে বিয়ে দেওয়ার দরকার। দেখি আগে বাড়িতে গিয়ে ওর বিয়ে দিয়ে একটা দায়িত্ব কমিয়ে দেওয়া লাগবে। একেবারে সকালে আমার ঘুম ভাঙলো। বাস আমাদের বাজারে এসে দাঁড়ালো। বাস থেকে নামলাম। বাজার থেকে যা যা কেনা লাগে সব একটা রিক্সাতে নিয়ে আমি আরেকটা রিক্সা নিয়ে পেছনে পেছনে যেতে লাগলাম। আমাদের বাসার সামনে গিয়ে রিক্সা থামলো। ওই তো তুবা চেয়ারে বসে বসে ফোন চাপছে। তুবা হলো আমার খালাতো বোন। রিক্সা থেকে নেমে ডাক দিলাম, তুবা। তুবা আমার দিকে তাকিয়ে জোরে চিৎকার দিয়ে বললো, দেখে যাও খালা, ভাইয়া এসেছে। তুবা দৌড়ে আমার কাছে এসে আমাকে জোরে ধরে বললো, ভাইয়া তুমি কেমন আছো? এই তো বোন, আসি, অনেকটাই ভালো আছে। যা রিক্সা থেকে জিনিসপত্রগুলো নামিয়ে আন। আর আম্মু কই? দেখো খালা, ভিতরে বসে বসে পাঞ্জি পাচ্ছে। বাসার ভিতরে গিয়ে দেখি আম্মু মনে সুখে বসে বসে পান খাচ্ছেন। আমাকে দেখতে পেয়ে জোরে ধরে বললো, বাবা, কোনো খবর দিলি না? হঠাৎ করে যে এভাবে চলে আসলি। আর তুই কেমন আছিস? এই তো আম্মু, অনেকটাই ভালো। তুমি ভালো আছো তো? বাবা, তা বৌমা আসছে বুঝি? কই আমার বৌমা? তুবা ভেতরে ঢুকে বললো, ভাইয়া, ভাবি কই? ভাবিকে যে দেখতে পাচ্ছি না। পরে বলবো, আগে আমাকে কিছু খেতে দাও আম্মু, আমার অনেক খিদে পেয়েছে। আচ্ছা বাবা, তুই বস, আমি ভিতরে গিয়ে দেখি কি আছে। এত দেখতে হবে না, যা রান্না কর আছে তাই নিয়ে আসো। কিছু খেয়ে বসলাম। এখন শরীরটা একটু ভালো লাগছে। এর মাঝে তুবা প্রশ্ন করলো, ভাবি কই? আমি আস্তে আস্তে সব বললাম। সব শুনে আম্মু বললো, আমি আগেই তোরে বলেছিলাম বাবা, প্রেম করে বিয়ে করিস না, কিন্তু আমাদের কথা তো তখন আর শুনিস নাই। যা হয়েছে হয়ে গেছে, সে নিয়ে আর চিন্তা করলে কি হবে এখন? এখন বল, আমাদের বাসাটা তাহলে কি চলে গেল? কিছুই হয় নাই, সব আছে। কয়েকদিন পর ওখানে গিয়ে ওদের লাথি দিয়ে বের করে দেবো। এখন এসব কথা ছাড়ো। আবুকে বলছো আমি আসছি যে? ভাইয়া আমি বলছি, আর আপু মনে হয় কিছুক্ষণের ভিতরেই চলে আসবে। আম্মু তুবাকে বললো, আমার ছেলের জন্য ভালো কিছু রান্না কর তো মা, অনেকদিন পর ছেলেটা আসছে। আরে আম্মু, লাগবে না তো কিছু। এটা কি পরের বাড়ি? তা ও তো, তুই এতদিন পর আসলি। এখন শুন বাবা, তুই আসলি অনেক ভালো হয়েছে। আমাদের পাশের এলাকার তোর রহিম চাচাকে চিনিস না? রহিম চাচার সাথে আমার বাবার ভালো একটা সম্পর্ক ছিল। বাবা মারা যাওয়ার পর তেমন কোনো যোগাযোগ হয় নাই ওনার সাথে। শুনেছি উনি নাকি বড় একটা কোম্পানির মালিক, আর ছোটো ছোটো কোম্পানি আছে নাকি তার। অনেক বড় হয়ে গেছেন ওনারা। থাক, ওদের কথা বলে আর কি করব। নিজের চিন্তা করেই বাঁচে না, আবার পরের চিন্তা। আম্মু চিনি তো রহিম চাচাকে। কেন, কি হয়েছে? ওনার বড় মেয়ের বিয়ে এই শুক্রবারে, আমাদের সবাইকে দাওয়াত দিয়েছে যেতে। আর যেহেতু তোর বাবার সাথে ভালো একটা সম্পর্ক ছিল, যেতে তো হবে। আচ্ছা, সে পরে দেখা যাবে। দাওয়াত যেহেতু আসছে, এসেও তো যেতে তো হবেই। এর মাঝে আপু এসে ভাই ভাই বলে আমাকে জোর ধরলো। কেমন আছো আপু? আগে ভালো ছিলাম না, এখন অনেকটা ভালো আছি। দুলাভাই আসে নাই আপু? কাউকে কিছু বলতে পারছি, তুই আছিস দেখে দৌড়ে চলে আসি। আর মিতু কই রে? মিতুকে তো দেখতে পাচ্ছি না। আম্মুর কাছ থেকে শুনিস। তোমার ব্যাগ থেকে একটা লুঙ্গি বের করে দিত, গোসল করতে হবে। বাসা থেকে বেরিয়ে পুকুর পাড়ে চলে গেলাম। আহা, কতদিন পর পুকুরের পানিতে গোসল করবো, মজাই আলাদা। আগের কথা মনে পড়ে গেল। স্কুল জীবনে একটা মেয়ের সাথে আমার প্রেম ছিল, আর পড়ালেখার কারণে শহরে গিয়ে ওকে ভুলে গেলাম। আবার নতুন জীবন শুরু হলো শহরে। আর এই পুকুরের মালিক যিনি, তার মেয়ের সাথে আমার প্রেম ছিল, এখন এক্স গার্লফ্রেন্ড। বিয়ে হয়ে গেছে নাকি সেটা বলতে পারে না। আমাকে যদি এই বিষয়ে কিছু বলি, জুতা দিয়ে আমাকে পিটাবে। এই মেয়ে আমার পছন্দ ছিল না বেশি একটা, তাই তো আমাকে শহরে পাঠিয়ে দেয়। লুঙ্গিটা নিচে রেখে পানিতে নেমে গেলাম। হঠাৎ উপর থেকে এক মুরব্বি চিৎকার দিয়ে বললো, কে রে আমার পুকুরে নামছে?
মগ দিয়ে গোসল করা চাই না, নেমে কি গোসল করতে হয়? আমি পানি থেকে আঙ্কেলের দিকে তাকিয়ে বললাম, সরি আঙ্কেল, আমি জানতাম না। ও লাদেন বাবা, তুমি কখন আসলে শহর থেকে? এই তো কিছুক্ষণ আগে আসলাম। এর মাঝে একটা মেয়ে এসে বলল, কার সাথে কথা বলছো বাবা? আরে দেখ না মা, লাদেন এসেছে। আরে এ তো আমার এক্স গার্লফ্রেন্ড মিম। যাক, অনেকদিন পর দেখলাম, আগের থেকে অনেকটাই মোটা হয়ে গেছে। আঙ্কেল আমাকে বলল, বাবা আমি একটু কাজ করে আসছি, পরে কথা বলবো তোমার সাথে, কেমন? আজ না কয়েকদিন। আঙ্কেল আছে, সমস্যা নেই, যান আপনি। আঙ্কেল চলে যেতে মিম আমার লুঙ্গিটা হাতে নিয়ে বলল, কেমন আছো লাদেন? আসছিলাম তো ভালোই ম্যাডাম, লুঙ্গিটা নিচে রাখলে খুশি হতাম। সে তো রাখবো, এতদিন পর তোমার সাথে দেখা দেখা মনে হচ্ছে সে আগের মতোই আছো, একদম চিকনা চিকা। তো মিস এক্স গার্লফ্রেন্ড, তোমার বিয়ে হয়েছে? মিম এবার একটু রাগ দেখে বলল, কুত্তা, তুই কথা বলবি না আমার সাথে? আরে এত রাগ করিস কেন, এখন বল তোর কি বিয়ে হয়ে গেছে? তোর কি মনে হয় তোর জন্য আমি মারা যাব? আমারও বিয়ে হয়ে গেছে, আমার জামাইয়ের 3টা মাইক্রো আছে নিজস্ব। ওরে বাবা, তা তো ভালোই। দেখি তোর জামাইয়ের একটা পিক দেখাতো। পানি থেকে দেখবি? ওপরে আয় দেখাবো। না, পানিতেই ভালো লাগছে, তুই দেখা। একটা পিক দেখে বললো, এই যে দেখ। পিকটা দেখে আমি পানিতে হাসতে হাসতে ডুবে যাচ্ছি। আমি মনে মনে এটাই আন্দাজ করছিলাম বলগুলা টাকলা হয়। আর শেষমেশ মিম এটাই কইলো, কি লজ্জা কি লজ্জা। মিম আমাকে হাসতে দেখে বললো, হাসবি না তো? আচ্ছা সরি রে, তবে তুই কি সুখে আছস? এই আছি মোটামুটি। আমার বউয়ের মতো আবার পরকীয়া প্রেম করিস না। বুঝলাম না লাদেন। এত বুঝতে হবে না, কারণ আমার লুঙ্গিটা দে, চেঞ্জ করতে হবে। এটা দেওয়া যাবে না, তুই আমাকে অনেক শাস্তি দিয়েছিস, আজকে এর হিসাব করতে হবে না, সুযোগ পেয়েছি যেহেতু। এর মাঝে আপু ডাকতে এসে বলল, লাদেন এত দেরি লাগে গোসল করতে? আমার লুঙ্গিটা নিয়ে যেতে যেতে একটা হাসি দিয়ে বললো, আজকে মজা বুঝ। তুমি এমন করিস না প্লিজ, আমার লুঙ্গিটা দিয়ে যা। বেচারি দেখতে দেখতে চলে গেল। আপু এসে আমাকে পানিতে দেখতে পেয়ে বলল, অনেক গোসল হয়েছে, এখন উঠ, তোর দুলাভাই আসছে, বাজার থেকে কিছু কিনে নিয়ে আয়। আপু আমার লুঙ্গিটা ওই মিম নিয়ে গেছে, শালাকে ছাড়বো না আমি। আবার এই মেয়ের পিছনে পড়লি? তবে আমি বলি কি, শহরের মেয়ে বিয়ে না করে এই মিমকে যদি বিয়ে করতি, অন্তত সুখে থাকতি। গ্রামের মেয়েরা আর যাই করুক, ধোকা দেয় না। আমাকে একবার শহরে ওর কাছে নিয়ে যাবি, ওর চুল যদি আমি না ছিঁড়ি। থাক, আর তোর কিছু করতে হবে না, আমাকে একটা লুঙ্গি এনে দে, বাসা তো যেতে হবে নাকি। আপু অন্যটা দিয়ে বলল, এটা পেঁচিয়ে চলে আয়, আর দেরি করিস না। এটা বলে আপু চলে গেল। কোনো মতে অন্যটা গায়ে দিয়ে বাসায় গেলাম। তবে একটা লুঙ্গি দিয়ে বলল, ভাইয়া ওই মেয়ের পাল্লায় আর পড়ো না, নইলে কিন্তু খালামণি ঝাড়ু দিয়ে পিটাবে। আসতে বল, আম্মু শুনতে পেলে এখন আমাকে সহ তোর ধরে পেটাবে। কোনো রকম তৈরি হয়ে বাজারে চলে গেলাম। আবার সবাই যেহেতু একসাথে হয়েছে, পার্টি তো একটা হবেই। আনন্দের মাঝে দিয়ে শুক্রবার চলে আসলো। গোসল করে তৈরি হচ্ছি বিয়েতে যাওয়ার জন্য। এই তো সকালে আম্মু বলেছিল ওনার বড় মেয়ে নাকি বিদেশি ছিল, আর ছোট মেয়ে দেশে থেকে সব কোম্পানিগুলো দেখাশোনা করে। আমি কাউকে বলি নাই আমার চাকরি যে চলে গেছে। শুনলে আম্মু মন খারাপ করবে, তাই বলি নাই। দেখি যদি রহিম চাচাকে পাই, ওনাকে বলে একটা চাকরি নিয়ে নেবো। রেডি হতে আপু বলল, বাবা একদম রাজপুত্রের মতো লাগছে আমার ভাইকে, দেখি ভালো কোনো মেয়ে পেলে আবার তোর বিয়ে করিয়ে দেব। সে চিন্তা পরে করা যাবে। আপু আগে চল। সবাই মিলে রওনা দিলাম। তবে আসছে থেকে মিমির সাথে একবারেই দেখা হয়েছিল, আর ওকে পাই নাই। বিয়ের পর মেয়েরা হয়তো নানা রকম ব্যস্ত হয়ে যায়। বিয়ে বাড়ির কাছে যেতেই মনের ভিতর আলাদা একটা ভয় ঢুকে গেল। অনেকদিন পর কোনো বিয়ে বাড়িতে আসা, যা একটা দাওয়াত তো খাওয়া হয়ে যাবে। হঠাৎ করে আপু দাঁড়িয়ে বলল, লাদেন কাজ তো হয়ে গেছে। আমি একটু ঘাবড়ে গিয়ে বললাম, কি হয়েছে আপু? আরে দেখ, যে বিয়ে বাড়ির ভেতরে যাচ্ছে সবার কাছে গিফটের প্যাকেট আছে, শুধু আমরা খালি হাতে আসছি। আম্মু আমার দিকে তাকিয়ে বলল, আমার তো সেটা মনেই ছিল না। আচ্ছা আপু, আমি দেখছি কি করা যায়, আমাকে আগে বলতি, আমি একটা ব্যবস্থা করতাম। আচ্ছা দেখছি, অপেক্ষা করো। এত জলদি তুমি কি করবে? থাক, আমরা টাকা দিয়ে দিব, তাহলেই হবে। আরে সমস্যা নেই দুলা ভাই, আমি অনলাইনে ডাবল টাকার কথা বলে এখানে নিয়ে আসছি। এটা বলে বাইরে গিয়ে অর্ডার করলাম, বললো কিছুক্ষণের ভেতরে চলে আসবে, টাকা থাকলে সব সম্ভব। দেখতে দেখতে চলেও আসলো। ভেতরে গিয়ে গিফটটা আমার হাতে দিয়ে বললাম, এখন তাহলে ভেতরে চলো। সবাই একসাথে ভেতরে গেলাম। সবাই ভেতরে যাচ্ছে আর কনেকে গিফট দিচ্ছে। হঠাৎ করে কোণের পাশে মেয়েটার উপর চোখ পড়লো। আরে এ তো আমাদের অফিসের বস, যেখানে আগে চাকরি করতাম, আর যার কারণে আমার চাকরিটা চলে গেছে, তিনিই সেই ম্যাডাম। কিন্তু এখানে কি করছে?
আবার বসের চোখ আমার চোখ পড়তেই মেয়ে আমার দিকে এমন করে তাকিয়ে আছে, মনে হচ্ছে আমি কোনো এলিয়েন। এখন তো আমার সত্যি সত্যি ভয় লাগছে। আমাদের অফিসের নতুন বস এখানে কি করে, নাকি এটা ওনার বান্ধবীর বিয়ে? আমার উপর থেকে চোখ সরিয়ে কনের কানের কাছে কি জানি বলে বস আমার দিকে আসতে লাগলো। আরে আমি ওনাকে বস ডাকছি কেন? এখন তো আমি আর ওনার অফিসে চাকরি করি না। না, এখানে দাঁড়িয়ে থাকলে আমার কাছে চলে আসবে। সবার সামনে অপমানিত হয়ে লাভ নেই। আম্মু, তোমরা গিফট দিয়ে আঙ্কেলের সাথে কথা বলো কেমন? আমি এখানেই আছি, বিয়ে বাড়িটা একটু ঘুরে ঘুরে দেখি। আপু আমার হাত ধরে বলল, কোথায় যেতে হবে না, এখানে দাঁড়িয়ে থাক আমাদের সাথে। ধুর, আমার ভালো লাগছে না, স্যার। তো আপুর হাত ছাড়িয়ে সরে গেলাম, একটু আড়াল হয়ে দাঁড়ালাম যাতে বস আমাকে দেখতে না পায়। হঠাৎ পেছনে হাত দিয়ে কে জানে বলল, তা মিস্টার লাদেন, আপনি এখানে কি করেন? মনে মনে বললাম, ইস, তাহলে ধরা তলে খেয়েই ফেললাম। পিছনে ফিরে দেখি আমি তো পুরো বেককাল হয়ে গেছি। ম্যাডামের শরীর থেকে আলাদা একটা ঘ্রাণ আসছে, আর কনের সাথে ম্যাচিং করে লাল শাড়ি পরছে। আমি সাধারণত মেয়েদের প্রশংসা করি না, কিন্তু এই মেয়ের প্রশংসা না করে আর পারলাম না। কেমন জানি আমার চোখে একটা নেশা লেগে গেল। ওকে দেখে আমার শরীরের জোরে একটা চিমটি দিয়ে বলল, এই ফালতু ছেলে, কোথায় হারিয়ে গেলে? এবার ম্যামের কথায় আমার হুঁচ আসলো। তাড়াতাড়ি বললাম, ভালো আছেন ম্যাম আপনি? আমি ভালো নাকি মন্দ সেটা জেনে তুই কি করবি? আগে বল, তুই এখানে কি করিস? নাকি আমার পিছু নিতে নিতে এখানে চলে আসলি? দেখেন ম্যাম, সেদিনের জন্য আমি সত্যি অনেক অনেক সরি। বউয়ের সাথে রাগারাগি করে এসব হয়েছে। সেটা জেনে আমি কি করব? তুই আমার পিছু নিয়ে এখানে আসলি কেন, আগে সেটা বল। আমি আপনার পিছু নিয়ে এসে মানে? এর মাঝে আমার আম্মু আর অচেনা একজন মুরব্বী আসলো। আম্মু আমাকে দেখে বলল, এ হলো আমার ছেলে, আর লাদেন, ইনি হলেন তোর রহিম চাচা। আমি রহিম চাচাকে সালাম দিয়ে বললাম, ভালো আছেন চাচা? বাবা, এই তো সেই কবে যে তোমায় দেখছি, মনে নেই। অনেক বড় হয়ে গেছো দেখি তুমি। ম্যামকে দেখে বলল, আর এ হলো আমার ছোট মেয়ে। যাতে এতক্ষণ আমি বস বস বলছিলাম সে নাকি রহিম চাচার মেয়ে। তাহলে কি আমি এতদিন ওনার অফিসে চাকরি করছি আর আমি নিজেই জানি না? রহিম চাচা ওনার ছোট মেয়ের দিকে তাকে বলল, তা রিয়া মা, তুই লাদেনকে চিনিস নাকি? রিয়া আমার দিকে তাকে বলল, বাবা চিনি তো, ও আমাদের অফিসে আসছিল ইন্টারভিউ দেওয়ার জন্য। আঙ্কেল অবাক হয়ে বলল, আমাদের অফিসে চাকরির জন্য আসছিল, আর তুই কি চাকরি দিস নাই? আমি কথার মাঝে বলে উঠলাম, সমস্যা নেই আঙ্কেল, এখন এসব কথা বাদ দেন। আমি এখন অন্য এক অফিসে চাকরি নিয়েছি। আসলে আমার যে চাকরি নাই সেটা বললাম না, ওই বলছি না যদি নিজের যোগ্যতায় কিছু করতে পারি তাহলে চাকরি নেব। আর যেই কোম্পানি থেকে আমাকে একবার বের করে দিয়েছে সেই কোম্পানিতে আমি আর কোনো দিনই চাকরি নেব না। আচ্ছা, তাহলে তোরা কথা বল, আর যেখানে সেখানে যাবি না একদম। আচ্ছা আম্মু। আঙ্কেল যেতে রিয়া আমার দিকে তাকিয়ে বলল, আমি অনেক সরি, আমি জানতাম না আপনি আমার বাবার বন্ধুর ছেলে। আরে না, সরি বলতে হবে না, অপরাধ ছিল তো আমার, সরি বলতে তো হবে আমাকে। আচ্ছা, এসব কথা বাদ দেন, আপনি চাইলে আবার চাকরিতে জয়েন করতে পারেন। আমি মুচকে একটা হাসি দিয়ে বললাম, যে এই কোম্পানিতে থেকে আমাকে একবার বের করে দিয়েছে সেখানে আমি কখনো পা রাখবো না। আচ্ছা বাবা, বুঝলাম, আমাদের হেড অফিসে তাহলে জয়েন করেন, আমি ব্যবস্থা করে দিই। ভুল যেহেতু আমারই হয়ে গেছে। লাগবে না আমার চাকরি, আমি নিজেই খুঁজে নেব। আচ্ছা, আপনার বউকে তো দেখতে পাচ্ছি না। মন খারাপ করে বললাম, ছেড়ে দিয়েছি। মানে বুঝলাম না। কি বুঝবেন যেখানে আমি নিজেই কিছু বুঝি নাই? বুঝিয়ে বললেই তো বুঝবো না কি? আমার বেস্ট ফ্রেন্ডের সাথে আমার বউয়ের পরকীয় সম্পর্ক ছিল, এজন্যই ছেড়ে দিয়ে চলে আসছি। আসলেই আমি সরি, না জেনে আপনাকে চাকরি থেকে বের করে দিয়েছি। আচ্ছা, আমাকে যেতে হবে, আপনি থাকেন, আর যখন ইচ্ছা তখন আমাদের অফিসে গিয়ে চাকরি নিতে পারেন। এটা আপনার জন্য অফার বলতে পারেন। রিয়া যেতেই মুচকে একটা হাসি দিয়ে বললাম, যতটা খারাপ মনে হয়েছিল রিয়াকে ততটা খারাপ নয়। আমি তো ভাবছিলাম ফালতু একটা মেয়ে হবে, কিন্তু না, ওদের অফিসে আবার চাকরি নেবো নাকি না কিছুই তো বুঝতেছি না। পিছন থেকে কে জানি বললো, লাদেন। পিছনে তাকে দেখি মিম আর ওর টাকলা হাজবেন্ড, দেখে একেবারে বাবা মেয়ে মনে হচ্ছে ওদের। আমি মিমের দিকে তাকে বললাম, এটা বুঝি দুলা ভাই? মিম হ্যাঁ উত্তর দিল। বদ্ধতার খাতিরে ওর জামাইকে বললাম, দুলা ভাই ভালো আছেন? টাকলা বেটা হেসে হেসে বলল, এই তো শালা, অনেকটাই ভালো আছি, তুমি ভালো আছো তো? মনটা চাইলো এই বেটার মাথায় একটা বেল ফাটাই। আমাকে শালা বলে কত বড় সাহস! যে আমার বউ হবার কথা ছিল আর আজকে হয়ে গেলাম শালা, এটাকে কপাল বলে। মিমের সম্মানের দিকে তাকে বললাম, এই তো অনেকটাই ভালো আছি দুলা ভাই। মিম একটু সাইডে আসবি, তোর সাথে একটু কথা ছিল।
মিম ওর জামাইকে বললো, 1 মিনিট দাঁড়াও, ও কি বলে শুনে আসি। মিমকে নিয়ে একটু সাইডে আসতে বললাম, শালি দেশে ছেলের অভাব ছিল। আরে লাদেন, আমি কি ছেলের কাছে বিয়ে হয়েছি? আমি তো টাকা দেখে বিয়ে করেছি, বুঝলি? আজকাল টাকা ছাড়া কেউ কাউকেই চিনে না। জীবনে শুধু টাকাই ছিল, এই বুড়া বেড়ার শরীরে শক্তি আছে যে তোর সাথে খেলা? আমাকে থামিয়ে দিয়ে মিম বলে উঠলো, লাদেন, এইসব আজে বাজে কথা বলিস না একদম। উনি যেমনই হোক আমার স্বামী, টাকা বড় বিষয় নয়, দুজনের মনের ভালোবাসাটাই হলো আসল। বিশেষ করে উনি আমাকে খুব ভালোবাসেন, ওই স্কুল জীবনের তোর মতোই। তুই তো আমাকে ছেড়ে চলে গেলি, একবারও খোঁজও নিচ্ছিস না। আবার শুনেছি শহরে গিয়ে নতুন নতুন প্রেম করিস, তখন আমার কেমন লাগছিল এগুলো শুনে। আমি মাথা নিচু করে বললাম, সরি মিম, তোরে আমার এসব বলার ঠিক হয় নাই। আসলে ভালোবাসাটাই হলো মেইন, আর তোরে এভাবে একা রেখে আমার যাওয়া ঠিক হয় নাই। আরে পাগল, এই জন্য মাথা নিচু করতে হয়? বন্ধুত্বের মাঝে নো সরি নো থ্যাঙ্কস। আচ্ছা তুই একটু তোর দুলা ভাইয়ের সঙ্গে দে, আমি আমার বান্ধবীদের সাথে দেখা করে আসি। ওই, আমাকে বিপদে ফেলে তুই কই যাস? আরে কিছু সময় থাক না। মিমের কথা শুনে আমি ওর জামাইয়ের সাথে টুকটাক কথা বলতে লাগলাম। তবে মিমের কথা সত্যি, শালা বুড়ো হলে কি হবে, অনেক ভালো মানুষ। দেখেন আমি আবার শালা বলছি, তাহলে উনি আমার কাছে কীভাবে ভালো হলেন? হঠাৎ করে মিমের জামাই বলে উঠলো, শালাবাবু চল একটু লাল পানি খেয়ে আস। এই লাল পানিটা আবার কি দিল ভাই? আরে খেলেই বুঝবে, চল তো। মিমের জামাইয়ের কথা মতো আমি ওনার পিছন পিছন যাচ্ছি। আচ্ছা এই লাল পানিটা আবার কি? কিছু তো বুঝলাম না। হঠাৎ মিমের সামনে দাঁড়িয়ে হাত দিয়ে কি জানি ইশারা করে দেখালো। একটু পর 2টা গ্লাস আমার সামনে একটা ছেলে নিয়ে আসলো। সত্যি তো, এটার মাঝে লাল পানি। মুখ থেকে যেন এখন এই কুত্তার মতো লালা পড়তে শুরু করবে। কেমন জানি এই লাল পানিটার উপরে একটা লোভ লেগে গেল। দুলো ভাইয়ের আগে আমি হাতে নিয়ে ডপ ডপ করে মেরে দিলাম। এটা তো অনেক টেস্টি। আবার বললাম, ওই মিয়া, এই একটু আনছেন কি সেটে খাওয়ার জন্য? বেশি করে নিয়ে আসেন যান। ছেলেটা তেরা চোখে আমার দিকে তাকে বললো, স্যার এটা বিদেশি মাল, এত বেশি খাওয়া যাবে না। দোল মিয়া, দেশি আর বিদেশি যাই হোক, তুমি নিয়ে আসো। কি মিষ্টি। মিমের জামাই একটা হাসি দিয়ে বললো, শালাবাবু একটু পর টের পাবা এটা কি জিনিস। আমি গেলাম, তুমি থাকো। কিন্তু দুলো ভাই, পরে দেখা হবে শালাবাবু। বুঝলাম না, উনি আমাকে লাল পানি খাওয়াতে আনলেন, আবার উনি নিজেই চলে গেলেন। কাহিনাটা কি ভাই? কিছু তো মাথায় আসছে না। ছেলেটা আবার 2 গ্লাস নিয়ে আসলো। এবার একটু খেয়ে মজা পেলাম। ও মা, এখন আমার মাথা কেমন কেমন করছে। তাদের পাশে একটা চেয়ারে বসলাম। অনেকক্ষণ হয়ে গেল বসে আছি। একটু বড় একটা মেয়ে এসে বলল, আরে ভাই, তুই এখানে বসে আছিস আর আমরা তোরে খোঁজাখুঁজি করে হয়রান হয়ে যাচ্ছি। আরে বাহ, এই মেয়ে আমাকে ভাই বলছে কেন? আমার তো কোনো বোন নেই। মেয়েটা আমার হাত ধরে বলল, আরে ভাই চল তো, সবাই তোর জন্য অপেক্ষা করছে। শট করে মেয়েটা হাত ছাড়ে বললাম, আপা তুমি কোন খালামণি? আর তুমি এমন উল্টা হয়ে আছো কেন? মেয়েটা আমার মুখের কাছে কি জানি শুকে বলল, আজকে কাজ হয়ে গেছে, আমার ভাই কাজের কাজ করেছে। কে যে একে এসব খাওয়ালো? কি হচ্ছে খালামণি? মেয়েটার চোখ রাঙিয়ে বললো, চুপ কর। ওমা, এই মেয়ের চোখ কি বের হয়ে যাবে? তাদের চোখের নিচে 2 হাত দিয়ে বললাম, খালামণি আপনার চোখ তো বের হয়ে যাচ্ছে, তা তাড়াতাড়ি ধরেন। ঠাস করে আমার গালে একটা চড় দিয়ে বললো, আমি তোর খালামণি লাগি? এই দিন দেখতে হলো আজকে নিজের বোনকে খালামণি ডাকে। এর মাঝে আরেকটা মেয়ে এসে বললো, আরে লাদেন, তুমি এখানে কি করো? এ মেয়ে, মুখ সামনে কথা বল, আমি রাজা, চিনিস না আমাকে? সেদিন না তোরে বিয়ে করে আমার বউ করলাম। মেয়েটা তো আমার কথা শুনে চোখ বড় করে ফেললো। বুঝলাম না কেমন বলছি, কিন্তু আমার বউ তো, হ্যাঁ, এই মেয়েকে তো আমি বিয়ে করছি। এখন আর নিজেকে ধরে রাখতে পারলাম না, উল্টা বাজি খেয়ে মাটিতে পড়ে গেলাম। সকালে যখন আমার ঘুম ভাঙলো তখন নিজেকে আবেশি করলাম বিছানার উপর, আর আমার হাত পা রশি দিয়ে বাঁধা। জোরে চিৎকার দিয়ে বললাম, আম্মু। আম্মু এসে বললো, কি হয়েছে তোর? কি হয়েছে মানে? আমার হাত পা রশি দিয়ে বাঁধা কেন? আম্মু রাগ দেখে বললো, আমি তোরে কিছু বলবো না, যা বলার তোর আপুই তোরে বলবে। এর মাঝে আপু এসে বললো, আমাদের মান সম্মান তো রাখলি না, রাতে কি খেয়েছিলি? না মানে আপু, এখানে আমার কোনো দোষ নেই। এই টাকলা বেটা আমাকে এসব খাইয়েছে। হাতের বাঁধনগুলো খুলে বললো, আরেকবার যদি এসব উল্টাপাল্টা জিনিস খাস না, একদম মেরে ফেলবো। যেই জিনিস তুই খেয়ে সহ্য করতে পারিস না সেটা খাস কেন? মাথা চুলকাতে চুলকাতে বললাম, সরি আপু, আমার ভুল হয়ে গেছে, আমি আর খাবো না। যা হয়েছে তো হয়ে গেছে, এখন যা গিয়ে নাস্তা কর। নাস্তা করে আপুর সাথে দুবার বিয়ের বিষয়ে একটু কথা বললাম।
বাসা থেকে বের হয়ে রিয়াদের বাসার উদ্দেশ্যে যাচ্ছি। রাতে কাকে কি উল্টাপাল্টা কথা বলছি মাপ তো চাইতে হবে। তবে আমার এটা স্পষ্ট মনে হচ্ছে রিয়াকে আমি বউ বলছি। এই টাকলা মুরাদকে আমি ছাড়বো না। শালা আমাকে লাল পানি খাই ও পালিয়ে গেছে। কত বড় সাহস ওর। রিয়াদের বাড়িতে ঢুকতে দেখি বাসাটা সম্পূর্ণ নীরব। আঙ্কেল একা একা বসে কি জানি চিন্তা করছে। আমি আঙ্কেলের কাছে যেতে যেতে বললাম, ভালো আছেন আঙ্কেল? আঙ্কেল আমার দিকে তাকে একটা হাসিতে বলল, আরে লাদেন, তুমি? রাতে তো ভালো করে কথাই বলতে পারি নাই, কই যাচ্ছিলা তুমি? যাক, তাহলে আঙ্কেল কিছু জানে না, ভালোই হয়েছে। এই তো আঙ্কেল একটু ঘুম ধরছিল, তাই বাসে চলে গেছিলাম। তো বলেন, এখানে একা একা বসে আছেন কেন? একটা বিষয় চিন্তা করছি বাবা। এখন আমার বড় মেয়ের শ্বশুর বাড়িতে যাবে কে? আমার ছোট মেয়ের কিছু কাপড় চোপড় রয়ে গেছে, সেগুলো দিয়ে আসবে যে একটা মানুষ পাচ্ছি না। ও লাদেন, এখানে আসছো যেহেতু একটা হেল্প করো না, তুমি গিয়ে একটু দিয়ে আসো। যা বাবা, নিজের ঝামেলা সকাল সকাল নিজেই ডেকে আনলাম। এটাকে বলে নিজের কপালে নিজে কুড়াল দেওয়া। আমার ভিতরে আবার অনেক ভদ্রতা আছে, আমি আবার সহজে কাউকে না করতে পারি না। মন খারাপ করে বললাম, আপনি বলছেন আমি কি আর না করতে পারি? দেন গিয়ে দিয়ে আসি। আঙ্কেল আমাকে ধন্যবাদ জানিয়ে বলল, তুমি ছেলেটা সত্যি অনেক ভালো। মানুষের উপকার করলে তো আমি ভালো হবই। আঙ্কেলের বাইকটা নিয়ে সকাল সকাল রওনা দিয়ে দিলাম। যেতে যেতে 9টা বেজে গেল। ওরে শালা, এটা বিয়ে বাড়ি নাকি অন্য কিছু? এত সুন্দর করে সব কিছু সাজানো দেখে অনেক ভালো লাগছে। এখন তো আমার ভেতর যেতেই ভয় করছে। কি করব এখন? রিয়ার নাম্বার তো আবার আমার কাছে নেই। আস্তে আস্তে হেঁটে বাসার ভেতরে চলে গেলাম। সবাই সবার মতো ব্যস্ত। বিয়ে বাড়ি বলে কথা। একটা ছেলেকে ডেকে জিজ্ঞেস করলাম, বউ কোন রুমে আছে? সেটা আমার ব্যাগে দেখে তাইকে বললো, তোমাকে দেখে কেমন জানি সুন্দর সুন্দর লাগছে, মনে হচ্ছে কোথাও থেকে চুরি করে এসেছো তুমি। ছেলেটা এই কথাটা একটু জোরেই বললো। আশেপাশে কয়েকটা ছেলে আমার দিকে চলে আসলো। এবার আমি রাগে বললাম, এই তোমরা আমাকে চেনো? আমি কে? আমি বউয়ের ছোটো বোনের বয়ফ্রেন্ড। এটা বলতে সবাই সরে গেল। একটা ছেলে আমার দিকে এগিয়ে এসে বলল, সরি ভাইয়া, আপনাকে আমরা চিনতে পারি নাই। আসেন আমার সাথে, আপনাকে রিয়াপুর কাছে নিয়ে যাচ্ছি। ছেলেটার পিছু পিছু যেতে লাগলাম। ভিতরে গিয়ে দেখি রিয়া ওর বোনের সাথে বসে আছে। আমাকে দেখতে পেয়ে রিয়া দাঁড়িয়ে বলল, আরে লাদেন, সকাল সকাল তুমি এখানে? এখানে এসেছি সাদে। তোমার বাবা সকাল সকাল আমাকে এখানে পাঠিয়ে দিল, কি করব বলো? আর এই নাও, এখানে তোমার সব কাপড় চোপড় আছে। রিয়া হাসি মুখে আমাকে ধন্যবাদ জানিয়ে ব্যাগটা নিয়ে বলল, আসছো যেহেতু একটু ভালোই হয়েছে। আলু ভালো হয়েছে। সকাল সকাল কতটা পথ জার্নি করে আসলাম। আচ্ছা থাকো তাহলে তোমরা, এখন আমাকে যেতে হবে। এর মাঝে রিয়ার বড় বোন বলে উঠলো, তোর দিল মাথাটা গরম করে। যত সব ঝামেলা শুধু আমার ঘাড়েই এসে পড়ে। রুমের বাইরে গিয়ে দেখছি কে কি করছে। হঠাৎ একটা ছেলে আসলো আমার কাছে। সে জিজ্ঞেস করলো, আপনি কি সত্যি রিয়াপুর বয়ফ্রেন্ড? চুল ঠিক করতে করতে বললাম, কেন? এতে তোমার কোনো সন্দেহ আছে? এর সাথে আমার সেই ছোট্টবেলা থেকে সম্পর্ক। ছেলেটা মন খারাপ করে চলে যেতে যেতে বললো, প্রেম করার আগেই ছেঁকাকে বেকা হয়ে গেছে। যদি রিয়া জানে আমি এই কথা বলছি, কি যে আমাকে করবে হিসাব নেই। এর মাঝে পেছন থেকে রিয়া ডেকে বলল, লাদেন, একটু ছাদে আসো তো। বুঝলাম না এই মেয়ে আমাকে আবার ছাদে যেতে বললো কেন? আগে যাই না একটু দেখি ও কি বলে। ছাদে যেতে রিয়া আমাকে গালে ঠাস ঠাস করে দূরে চড় দিয়ে বললো, তোর কত বড় সাহস, আমাকে তোর গার্লফ্রেন্ড বলিস? একটু ভালোভাবে কথা বলছি দেখে তুই গার্লফ্রেন্ড বলবি? রাতে বউ বললি কারণ তখন তুই মাতাল ছিলি, তাই কিছু বললাম না। কিন্তু এখন যেই ছেলেটা আমাকে প্রপোজ করবে বলছে, আর ওকে আমার অনেকটাই পছন্দ হয়েছে, আর তুই এসে একটা কথা কি জানিস? কাউকে মাথায় নিয়ে নাচতে নেই। তুই এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাবি, আর কখনো যদি এখানে আসিস না। রিয়ার কথা শুনে যেন এক মুহূর্তের জন্য আমি জ্ঞান হারিয়ে ফেললাম। কি বললো রিয়া এসব? আমি তো জাস্ট একটু মজা করার জন্য এসব কথা বলছি। কিন্তু রিয়া এক মুহূর্তের জন্য ছাদে আর দাঁড়ালো না। চোখ লাল করে আমাদেরকে একবার তাকিয়ে বলে গেল, কুত্তার লেজ কখনো সোজা হয় না, সুযোগ পেলেই শুধু ঘেউ ঘেউ করে, তবে সেটা নীরবেই ভালো পারে। ভাবছিলাম বাবার বন্ধুর ছেলে যেহেতু একটু ভালো করে কথা বলি, কিন্তু এইভাবে যে মাথায় উঠে নাচবে সেটা আগে জানতাম না। জানলে আগেই লাথি মেরে বিদায় করে দিতাম। রিয়ার শেষ বলা কথাগুলো শুনে আমার শরীরটা মরিচের মতো জ্বলতে লাগলো। কি বলে গেল রিয়া এসব? আমার তো মাথায় কাজ করছে না। আমি নাকি সুযোগ পেয়ে মাথায় উঠে নাচি? দাঁড়া, সুযোগ একদিন আমারও আসবে। বিয়ে বাড়ি থেকে সরাসরি বের হয়ে গেলাম। আসলে দোষ একটু আমারও ছিল। আমি কেন আগ বাড়িয়ে কথা বলতে গেলাম?
আর রিয়াকে আমি একটু বেশি ভালো মনে করা শুরু করছি। কিন্তু ও আজকে আমার সাথে কি ব্যবহার করলো। আর মানে বাইক চালাচ্ছি, হঠাৎ রাস্তার মাঝখানে একটা মাইক্রো এসে থামলো। যদি ব্রেক না করতাম সাথে সাথে আমার উপর দিয়ে চলে যেতাম। শরীরে এক গাদা রাগ নিয়ে বাইক থেকে নেমে জোরে চিৎকার দিয়ে বললাম, মাইক্রো চালাতে আসছেন নাকি মানুষ মারতে? দেখে শুনে গাড়ি চালানো যায় না? এটা বলতেই গাড়ি থেকে 3টা ছেলে এসে নামলো। এক একটা একেবারে দানবের মতো দেখতে। দেখে তো আমার বুকের ভেতরে ভয় সৃষ্টি হয়ে গেছে। কারে কি বলে ফেলছে আমি বাবা। যদি আঘাতে আমাকে একটা ঘুষি দেয় না, আমাকে মনে হয় না যে আর খুঁজে পাওয়া যাবে। ছেলেগুলো আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। আমি ভয়ে পেয়ে একটু পিছিয়ে বললাম, সরি ভাইরা, আমার ভুল হয়ে গেছে, আমাকে মাফ করে দেন। আমি তো এমনিই বলছি এই কথাটা। কিন্তু ছেলেগুলো কোনো রিয়াকশন করে নাই। সরাসরি আমার কাছে এসে জোর করে আমাকে শূন্যে তুলে মাইকের ভিতরে নিয়ে গেল। 3জন সাধারণ ছেলে হলে কত ছিল, একটু হলেও লড়াই করতে পারতাম। কিন্তু এই 3টা দানবের মতো ছেলেদের সাথে আমার লড়াই করা অসম্ভব। আমার মুখে হাত দিয়ে একটা ছেলে এমনভাবে চেপে ধরছে, মনে হয় আমি এখনই মারা যাবো।